নমস্কার, আমি রাকেশ ঘোষ। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমাকে পিএমজেজেবিওয়াই স্কিম ভিডিও নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে পিএমএসবিওয়াই বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা নিয়ে কিছু বলুন। আমি সেটা নিয়ে আজকে বলবো। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা হলো একটি অ্যাক্সিডেন্টাল বীমা, অ্যাক্সিডেন্টাল টার্ম পলিসি। এই বীমাটি 20 টাকায় করা যায়, মানে বছরে 20 টাকা করে আপনাকে দিতে হবে। 20 টাকার বিনিময়ে করতে পারবেন। এতে হচ্ছে 2 লক্ষ টাকার বিমা পাওয়া যাবে, মানে অ্যাক্সিডেন্টালি 2 লক্ষ টাকার বিমা পাওয়া যাবে। এই বিমাটি করতে গেলে বয়স হতে হবে 18 থেকে 70 বছর পর্যন্ত। 70 বছর পর্যন্ত আপনার বিমাটি করা যাবে। আর বিমাটি সম্পূর্ণ অ্যাক্সিডেন্টাল পলিসি। এখানে কোনো রকম অন্য কোনোভাবে মারা গেলে কিন্তু টাকা পাওয়া যায় না। বিমাটি করার জন্য আপনাকে আপনার ব্যাংক, যে কোনো ব্যাংক অথবা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে আপনারা গিয়ে বলবেন এই পিএমএসবিওয়াই ফর্ম ফিল আপ করবেন, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। অবশ্যই এই বিমাটি প্রত্যেকের একটি করে রাখা অত্যন্ত জরুরি। কোনো মানুষ চায় না যে কিছু হোক, তার কিছু হোক বা তার ফ্যামিলির কিছু হোক, কিন্তু যেভাবে দুর্ঘটনা চারদিকে বাড়ছে, বছরে 20 টাকা মানে কি, আপনি আজকে বাড়ি থেকে বেরোচ্ছেন, বাইরেটা পা দেবেন, আপনার 20 টাকা খরচা হবে। আপনি এটা দেখে নেবেন। মানে ধরুন বাজার করতে গেলেন, আপনাকে টোটো ভাড়া করতে হচ্ছে, যেতে 10 টাকা, আসতে 10 টাকা, 20 টাকা আপনার চলে গেল। তাহলে আপনার তার বিনিময়ে যদি ব্যাংকে গিয়ে বলেন যে 20 টাকার একটি প্রধানমন্ত্রী বীমা করে দিন, এতে কি হবে, আপনার খুবই সামান্য টাকা এবং আপনার ফ্যামিলিটি 2 লক্ষ টাকার একটি অ্যাক্সিডেন্টাল কভারেজ পেয়ে যাবে। আপনি ভেবে দেখুন যে একটি অ্যাক্সিডেন্টাল বীমা নিতে গেলে, যে কোনো ব্যাংকে বা যে কোনো কোম্পানিতে ইন্স্যুরেন্স নিতে গেলে মিনিমাম 100 থেকে 200 টাকা আপনাকে খরচা করতে হবে 2 লক্ষ টাকার বীমা। সেখানে গভর্নমেন্ট কিন্তু 20 টাকার বিনিময়ে আপনাকে এই বীমাটি দিচ্ছে। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে নতুন নতুন খবর আনবো, নতুন নতুনভাবে আপনাদেরকে সাহায্য করব, বিভিন্নভাবে আপনাকে হেল্প করব। ধন্যবাদ। নমস্কার, আমি রাকেশ ঘোষ। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি এনএফও নিয়ে। এসবিআই মিউচুয়াল ফান্ড থেকে একটি নতুন এনএফও লঞ্চ হচ্ছে, যার তারিখ 25শে আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং 8ই সেপ্টেম্বর পর্যন্ত এনএফওটা খোলা থাকবে। এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে যদি আমার চ্যানেল ভালো লাগে থাকে বা আমার ভিডিও ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন না তাদেরকে বলবো যে, একটু ছোটো করে বলবো যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কী। মিউচুয়াল ফান্ড খাবার জিনিস না গায়ে মাখার জিনিস না ইনভেস্টমেন্টের জিনিস, এই নিয়ে দু চার কথা বলবো। এক ধরনের ইনভেস্টমেন্ট। আমরা তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, আমরা পোস্ট অফিসে রেকারিং করি, ব্যাংকে রেকারিং করি, পোস্ট অফিসে কিষাণ বা বিকাশ পত্র কিনি, এনএসসি কিনি, কেভিপি কিনি। এগুলো সব কি আমরা জানি গ্যারান্টেড স্কিম। গ্যারান্টেড স্কিম মানে হচ্ছে লিখিত স্কিম। মানে আমি ব্যাংকে আজকে 1 লক্ষ টাকা জমা দিলাম, আমার ব্যাংকের সঙ্গে চুক্তি হলো যে 2 বছর পর বা 3 বছর পর আমি এত টাকা পাবো, একদম লিখিত গ্যারান্টেড স্কিম। এবার গভর্নমেন্টের যা নিয়ম আছে সেই অনুযায়ী ট্যাক্স ফ্যাক্সের ব্যবস্থাটা পরে পৌঁছানো, কিন্তু যেটা আমি জমা দিচ্ছি তার বিনিময়ে যেটা পাবো একদম লিখিত স্কিম, সেগুলো হচ্ছে গ্যারান্টেড স্কিম। ফিক্সড ডিপোজিট, আরডি, এসটিডিআর এগুলি। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে কিন্তু লিখিত না, শেয়ার মার্কেটের ওপর চলে। আমাদের যে বাজার আছে, বাজারের ওপর চলে। মানে আজকে আমি 10 টাকায় কিনলাম, আগামী দিনে সেটা আমার 5 টাকা হতে পারে, সেটা আমার 20 টাকা হতে পারে, সেটা আমার 100 টাকা হতে পারে, তার কেউ গ্যারান্টি দেবে না। এটা হচ্ছে বাজারে ইনভেস্টমেন্ট। এবার আসি যে এফডি, এসটিডিআর
এইসবগুলির সঙ্গে মিউচুয়াল ফান্ড নতুন যারা করবেন ভাবছেন তাদের জন্য, তারা অবশ্যই মিউচুয়াল ফান্ড করুন। ইনভেস্টমেন্ট সমস্ত রকম হওয়া উচিত। যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, আপনারা যদি শুধু ব্যাংক পোস্ট অফিসের উপর পড়ে থাকেন, আপনাদের টাকা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এই নিয়ে বিশদে একদিন আলোচনা করব যে কিভাবে আপনাদের টাকা কমে যাচ্ছে। দাম কম, আপনার ইন্টারেস্ট পাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার টাকাটা বাড়ছে না। সেই কারণে ইনভেস্টমেন্ট কিন্তু বিভিন্ন হওয়া উচিত। তার মধ্যে আপনার গোল্ড হতে পারে, সোনাতে ইনভেস্ট করলেন, ল্যান্ড জমিতে ইনভেস্ট করলেন, আপনি গ্যারান্টেড ইনভেস্টমেন্টগুলো রাখলেন। এর সাথে কিন্তু আপনাকে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট নিতে হবে। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড বা এককালীন যদি জমা করতে না পারেন, মাসে মাসে এসআইপি করতে পারেন। সিস্টেমেটিক মাসে 500 টাকা করে, 1000 টাকা করে, 2000 টাকা করে এসআইপি করতে পারেন। নতুন যারা ভাবছেন তারা কিন্তু করে আপনারা দেখুন, কিন্তু অবশ্যই করার আগে মনে রাখবেন যে মিউচুয়াল ফান্ড কিন্তু ঝুঁকিপূর্ণ, সমস্ত কিছু বিবেচনা করে তারপর ইনভেস্টমেন্ট করবেন। আমার অনেকে চেনা পরিচিত আছেন, আমি বলছি মানে করে নিলেন, তা কিন্তু নয়। আপনারা আপনাদের বিষয়গুলি জানবেন, বুঝবেন, তারপর ইনভেস্টমেন্ট করবেন। এবার আসি যে এসবিআই ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ড, এই এনওপিটি 25শে আগস্ট আপনাদের লঞ্চ হয়ে গেছে এবং 8ই সেপ্টেম্বর পর্যন্ত ওপেন থাকবে। এর মধ্যে কি সর্বনিম্ন অ্যামাউন্ট, কি সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে 5000 টাকা আমি ইনভেস্ট করতে পারি। মিনিমাম 5000 টাকা আপনার যদি পোর্টফোলিও থাকে, সেখানে আপনি কিন্তু 5000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং নতুনরাও কিন্তু ফোলিও নাম্বার খুলে ইনভেস্ট করতে পারে এই ফান্ডে। এই ফান্ডে অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে ইকুইটি আর ইকুইটি ফান্ড হচ্ছে 35 থেকে 65% পর্যন্ত অ্যাসেট অ্যালোকেশন স্ট্রাকচার। আর ডেট ওরিয়েন্টেড ফান্ডে আছে 0 থেকে 65। আর মানি মার্কেট ইনস্ট্রাকশন ফান্ডে আছে সর্বোচ্চ 5%। ফান্ডে অ্যালোকেশন কিন্তু প্রতি মাসে কিন্তু ব্যালেন্সিং করা হয়, রিব্যালেন্সিং কিন্তু করা হয়, যাতে ইকুইটি মার্কেটের কন্ডিশন অনুযায়ী, ডেটের কন্ডিশন অনুযায়ী সবসময় এটা কিন্তু পরিবর্তন হয়। ফান্ড ম্যানেজার হচ্ছেন যে নিধি চাওলা, ইকুইটি অংশের জন্য নিধি চাওলা, আর ডেট অংশের জন্য অর্ধেন্দু ভট্টাচার্য। মিনিমাম 5000 টাকা থেকে শুরু, 5-এর পর এবার আপনারা 6000, 1000 করে আপনারা বাড়াতে পারবেন। মানে কেউ চাইছেন যে করবেন, এই ফান্ডটিতে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে না। ধরুন মার্কেট পড়ছে, আপনাকে ডেটে চলে যেতে হবে সুইচ করে, বা মার্কেট উপরে যাচ্ছে, আপনাকে ইকুইটিতে সুইচ করে চলে আসতে হবে। এই ফান্ডের কিন্তু আপনাকে সুইচিংটা করতে হবে না, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। কারণ এই ফান্ডটা হচ্ছে আপনার সমস্ত ফান্ডের ভালো ভালো যেগুলো অ্যাক্টিভ ভালো ভালো ফান্ড আছে, সেই ফান্ডগুলি সংমিশ্রণ, ডেট ইকুইটি মিলিয়ে। মানে যখন মার্কেট আপনার আপের দিকে যাবে, তখন আপনার ইকুইটিতে চলে যাবে, অটোমেটিক ব্যালেন্সিংটা হয়ে যাবে। যখন আপনার মার্কেটটা মাইনাসের দিকে আসবে, তখন কিন্তু অটোমেটিক ডেট ফান্ডে চলে আসবে। এই ফান্ডটা আপনারা কিন্তু এনএফওটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন নিয়ে রাখার। খুব ভালো ফান্ড, যারা ইনভেস্ট করেন তারা তো জানেন, তারা বুঝবেন। আবার আমি বলছি যে ইনভেস্টমেন্ট করার আগে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বিষয় দেখে নিয়ে করবেন, তারপর ইনভেস্ট করুন। আর মিনিমাম যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন, মিনিমাম 5000 টাকা ইনভেস্ট করতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিওটি নিয়ে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের ফোনে এই 2-3 দিন ধরে এই মেসেজটি দিচ্ছে ইসম থেকে মেসেজ দিচ্ছে যে 3000 টাকা পেনশনের জন্য যোগাযোগ করতে বলছে। কোথায় না, নিগম নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টর, জেলা পরিষদ, বিডিও, এসব করতে বলেছে। এবার আমাদের ইসম থেকে যে মেসেজটা দিয়েছে, এটা কি জিনিসটা, কি মানে আমরা কিভাবে আবেদন করব, কোথায় যাব করব, কারা কারা করব, কারা এটা আবেদন করতে পারবো না, আমি এর সমস্ত ডিটেলস নিয়ে আজকে বলবো। আর আমার ভিডিওটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন রকম আপ টু ডেট খবর আপনারা কিন্তু পাবেন। মন্ত্রী যে ইসম আমরা চালু করেছিলাম 1-2 বছর আগে, অনেকেই আমরা লাইন দিয়ে খুব ভিড় হয়ে 2019 সালে আমরা কিন্তু বিভিন্ন সাইবার সেন্টারে গিয়ে, সিএস সেন্টারে প্রচুর লাইন দিয়েছিলাম ইসম কার্ড। সেই ইসম কার্ড থেকে মেসেজটি দিয়েছে, এই ইসম কার্ড নিয়েই বলবো। ইসম কার্ডের একটি প্রধানমন্ত্রী স্কিম আছে, প্রধানমন্ত্রী মান ধন যোজনা।
পিএমএমডি এই যোজনাটি কি, যারা অসংগঠিত শ্রমিক মানে যাদের কোনো সংগঠন নাই, যেমন চাষি হতে পারে, যারা মাছ বিক্রি করে, নাপিত আছে, বিভিন্ন যাদের কোনো সংগঠন নাই, নিজের কাজ নিজের ব্যবসা নিজে করে, কর্মকার হতে পারে, এবং যাদের ইনকাম প্রত্যেক মাসে 15,000 টাকার কম, মারা এনপিএস বা ইনকাম ট্যাক্স দেন না বা কোনো রকম পেনশন সুবিধার মধ্যে নেই, তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। যদি কেউ মনে করেন তার এনপিএস আছে বা তাদের কোনো সংগঠনে পিএফ আছে, কোনো রকম পেনশনের সঙ্গে যোগ থাকলে কিন্তু এই মানধন যোজনায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, আবেদন করতে কিন্তু পারবেন না। এটা খুব ভালো করে মনে রাখুন, নাহলে কিন্তু আপনার টাকা দেওয়াটা বেকার হয়ে যাবে। পিএম যে মানধন যোজনা, এটা আবেদন করতে গেলে আমাদের কি কি লাগবে? এটি আবেদন করতে গেলে আপনাদের আধার কার্ড লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে যেটা আইএফএসসি কোড থাকবে, এবং কোথায় আবেদন করতে পারবেন? আবেদনটি করতে পারবেন যে কোনো সিএসসি সেন্টার। আর আপনারা কিন্তু যেগুলো মেসেজে দিয়েছে সেই সব জায়গায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার আসি স্কিমটার ব্যাপারে। স্কিমটা কি? প্রত্যেক মাসে 60 বছর বয়স থেকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন দেবে শ্রমিকদেরকে। এই যারা যারা হবেন তারা 60 বছর পর থেকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন, এবং তিনি মারা গেলে তার ফ্যামিলিতে তার মিসেস বা তার স্ত্রী বা যদি ওয়াইফের নামে করা থাকে তার হাজব্যান্ড, সেও কিন্তু মাসে 1,500 টাকা করে পেনশন পাবেন। আর এই স্কিমটির জন্য কত দিতে হবে? এই স্কিমটি 18 থেকে 40 বছর বয়সের মধ্যেই আবেদন করা যাবে, এবং 55 টাকা থেকে শুরু। এটা কিন্তু বয়স অনুযায়ী একটু ভাগ আছে। 18 বছর হলে 55 টাকা, সর্বাধিক 200 টাকা পর্যন্ত লাগে। অবশ্যই আপনারা যারা অসংগঠিত শ্রমিক এই স্কিমটি নিয়ে রাখবেন, কারণ মাত্র 55 টাকার বিনিময়ে 3,000 টাকা করে পেনশন এটা কিন্তু পাবেন না, কোথাও পাবেন না। আর কি আছে? আপনি যে 55 টাকা দেবেন তার বিনিময়ে সরকারও কিন্তু 55 টাকা আপনার নামে জমা করবে, বা আপনার বয়স অনুযায়ী আপনার যে 200 টাকা হয় 200 টাকা কিন্তু সরকারও আপনার নামে জমা করবে। অবশ্যই এই স্কিমটি আপনারা নিয়ে রাখুন। আরও বিশদে খবর এলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, আবার দেখাবে কালকের ভিডিও। নমস্কার, আমি রাকেশ ঘোষ, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমাকে পিএমজেজেবিওয়াই স্কিম ভিডিও নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে পিএমএসবিওয়াই বা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা নিয়ে কিছু বলুন। আমি সেটা নিয়ে আজকে বলবো। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা হলো একটি অ্যাক্সিডেন্টাল বিমা, অ্যাক্সিডেন্টাল টার্ম পলিসি। এই বিমাটি 20 টাকায় করা যায়, মানে বছরে 20 টাকা করে আপনাকে দিতে হবে, 20 টাকার বিনিময়ে করতে পারবেন। এতে হচ্ছে 2 লক্ষ টাকার বিমা পাওয়া যাবে, মানে অ্যাক্সিডেন্টালি 2 লক্ষ টাকার বিমা পাওয়া যাবে। এই বিমাটি করতে গেলে বয়স হতে হবে 18 থেকে 70 বছর পর্যন্ত। 70 বছর পর্যন্ত আপনার বিমাটি করা যাবে। আর বিমাটি সম্পূর্ণ অ্যাক্সিডেন্টাল পলিসি, এখানে কোনো রকম অন্য কোনোভাবে মারা গেলে কিন্তু টাকা পাওয়া যায় না। বিমাটি করার জন্য আপনাকে আপনার ব্যাংক, যে কোনো ব্যাংক অথবা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে আপনারা গিয়ে বলবেন এই পিএমএসবিওয়াই ফর্ম ফিল আপ করবেন, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। অবশ্যই এই বিমাটি প্রত্যেকের একটি করে রাখা অত্যন্ত জরুরি। কোনো মানুষ চায় না যে কিছু হোক, তার কিছু হোক বা তার ফ্যামিলির কিছু হোক, কিন্তু যেভাবে দুর্ঘটনা চারদিকে বাড়ছে, বছরে 20 টাকা মানে কি? আপনি আজকে বাড়ি থেকে বেরোচ্ছেন, বাইরেটা পা দেবেন, আপনার 20 টাকা খরচা হবে, আপনি এটা দেখে নেবেন। মানে ধরুন বাজার করতে গেলেন, আপনাকে একটা টোটো ভাড়া করতে হচ্ছে, যেতে 10 টাকা, আসতে 10 টাকা, 20 টাকা আপনার চলে গেল। তাহলে আপনার তার বিনিময়ে যদি ব্যাংকে গিয়ে বলেন যে 20 টাকার একটি প্রধানমন্ত্রী বিমা করে দিন, এতে কি হবে? আপনার খুবই সামান্য টাকা, এবং আপনার ফ্যামিলিটি 2 লক্ষ টাকার একটি অ্যাক্সিডেন্টাল কভারেজ পেয়ে যাবে। আপনি ভেবে দেখুন যে একটি অ্যাক্সিডেন্টাল বিমা নিতে গেলে
যে কোনো ব্যাংকে বা যে কোনো কোম্পানিতে ইন্স্যুরেন্স নিতে গেলে মিনিমাম 100 থেকে 200 টাকা আপনাকে খরচা করতে হবে, 2 লক্ষ টাকার বিমা। সেখানে গভর্নমেন্ট কিন্তু 20 টাকার বিনিময়ে আপনাকে এই বিমাটি দিচ্ছে। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে নতুন নতুন খবর আনবো, নতুন নতুনভাবে আপনাদেরকে সাহায্য করব, বিভিন্নভাবে আপনাকে হেল্প করব। ধন্যবাদ। পিএমজেজেবিওয়াই কি, পিএমজেজেবিওয়াই কেন করব, আর পিএমজেজেবিওয়াই কেন করে রাখা জরুরি। পিএমজেজেবিওয়াই কেন করব, বা প্রধানমন্ত্রী বিমা বা ইন্স্যুরেন্স কেন করব, ইন্স্যুরেন্স কেন করা দরকার। আমি ধরে নিলাম একটা ফ্যামিলি, রাম একটা ফ্যামিলি মেম্বার। রাম একা ইনকাম করে, আর্নিং পারসন, একা ইনকাম করে। রাম আছে, রামের স্ত্রী, রামের একটি ছেলে মেয়ে চাইল্ড, আর এদিকে আছে রামের বাবা, বয়স্ক বাবা, এদিকে আছে রামের বয়স্ক মা। ইনকাম কে করে? রাম একা ইনকাম করে, ইনকাম রাম একা করে। এবার রাম কোনো কারণে, হতেই তো পারে আজকালকার দিনে কত দুর্ঘটনা ঘটছে, যে প্লেন ক্র্যাশ হলো, আরও যাবতীয় দুর্ঘটনা হতে পারে, বা শারীরিক অসুস্থতার জন্য হতে পারে। রাম একা ইনকাম করে, কোনো কারণে রাম আর পৃথিবীতে নেই। ইনকাম কি হলো? ইনকাম জিরো, ইনকামটা জিরো হয়ে গেল, ইনকামটা চলে গেল, ইনকাম নেই। তাহলে এবার কি চলবে? এবার কজনের অসুবিধা হবে? একজনের জন্য। একজনের জন্য রামের স্ত্রী, রামের ছেলে ভালো করে মানুষ হবে কিনা জানি না, রামের বয়স্ক বাবা মা, এদের ওষুধ কিভাবে জোগান হবে তারও কোনো ভাবনা চিন্তা থাকবে না। এই কারণেই একটা ফ্যামিলিকে সারা জীবন যাতে কোনো অসুবিধে না হয়, কোনো মানুষ চলে যাবে তার আর পয়সা দিয়ে পূরণ হয় না, কিন্তু এই ফ্যামিলিটাকে সেফটি দেবার মতো বা এই ফ্যামিলিটাকে গার্ড দেবার জন্য কিন্তু কিচ্ছু থাকবে না। এই ফ্যামিলিটাকে গার্ড দেবার জন্য দরকার একটা ইন্স্যুরেন্স, একটা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, যেটা থাকলে কিছু না হলেও সাময়িকভাবে এই ফ্যামিলিটার কিন্তু ছাতাটা থেকে যাবে, এই ফ্যামিলিটার ওপর কোনো রকম, আর রাম থাকুক বা না থাকুক, এই ফ্যামিলিটার ওপর কোনো রকম বাধা বিপত্তি আসবে না, কোনো না কোনোভাবে এদের জীবনটা অতিবাহিত হবে। আর যদি ছাতাটি না থাকে বা ইন্স্যুরেন্স বিমাটি যদি করা না থাকে রামের, তাহলে কি হবে? দুঃখ দুর্দশা ঠিক থাকবে না, কে কার কাছে যাবে হাত পাতবে, কিভাবে কি চলবে জানি না। সেই কারণে আমাদের একটি করে ইন্স্যুরেন্স করে রাখা অবশ্যই দরকার, অবশ্যই প্রত্যেকটা মানুষের একটি করে ইন্স্যুরেন্স করে রাখা দরকার। আমরা তো একটা এখন মোবাইল যদি কিনতে যাই, সেখানে ইন্স্যুরেন্স কোম্পানি মোবাইলের উপর ইন্স্যুরেন্স করে দিচ্ছে, আমার গ্লাসটা ফেটে যাবে, মোবাইলটা হারিয়ে যাবে, মোবাইলটা চুরি হয়ে যাবে, সেই কারণে মোবাইল থেকে ইন্স্যুরেন্স করে দিচ্ছে। আমি যে গাড়িটি কিনছি, গাড়িটি ইন্স্যুরেন্স করছি, কিন্তু আমরা দেখে আমাদের ভারতবর্ষে দেখা গেছে আমাদের 145 কোটি দেশের মাত্র 14 কোটি ইন্স্যুরেন্সের আওতায় আছে। তাহলে এতগুলো মানুষ বিনা ইন্স্যুরেন্সে কি করে থাকতে পারে? তার ফ্যামিলিটার কি হচ্ছে? সেজন্য কি ভাবতে হবে? আজ থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা অন্ততপক্ষে কিছু না পারি, সরকারি যে সুবিধা যে বিমাটি আছে বছরে 436 টাকা করে পড়ে ইয়ারলি, এটা অবশ্যই আমরা একটু নিয়ে রাখবো। বছরে 436 টাকা, আমরা যদি হিসেব করি প্রত্যেক দিন পড়বে 1 টাকা 19 পয়সা ডেলি, পার ডে কত টাকা পড়বে? 1 টাকা 19 পয়সা। আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করছি, একটা স্মার্টফোন ব্যবহার করতে গেলে, একটা মোবাইল ব্যবহার করতে গেলে আমাদের ডেলি পড়ে, মোবাইলের ডেলি পড়ে আমাদের মিনিমাম 10 টাকা, 10 টাকা ডেলি পড়ে। একটা মোবাইল যদি আমি ব্যবহার করি তার জন্য ডেলি 10 টাকা করে পড়ে। আমার বাড়িতে 4টে মোবাইল থাকলে ডেলি 40 টাকা খরচা। তাহলে আমি কিন্তু 1 টাকা 19 পয়সা করে প্রত্যেক দিন বা বছরে একটি 436 টাকা প্রধানমন্ত্রী বিমা কিন্তু নিয়ে রাখছি না। অবশ্যই আমরা এটা করে রাখবো আমাদের ফ্যামিলির সুবিধার জন্য, আমাদের ফ্যামিলির সুখের জন্য, আমাদের অবর্তমানে যেন আমাদের ফ্যামিলিটার ওপর কোনো রকম দুঃখ দুর্দশা না আসে, সেই জন্য আমি কিন্তু এই স্কিমটি নিয়ে রাখবো, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই স্কিমটি করতে গেলে কি করতে হবে বা কি থাকতে হবে? এই স্কিমটি করতে গেলে প্রথমে এজটা আমি দেখে নেব। প্রথমে এজ হচ্ছে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে যে কেউ
এই স্কিমটি করতে পারে 18 থেকে 50 বছর পর্যন্ত। আর কেউ যদি 18 থেকে 50 বছরের মধ্যে বিমাটি নিয়ে রেখে থাকে, সে কিন্তু 55 পর্যন্ত বিমাটি রিনিউয়াল করাতে পারবে। 55 পর্যন্ত বিমাটি রিনিউয়াল করাতে পারবে। এতে কি সুবিধা আছে, যে বিমার আওতায় থাকাকালীন যদি বিমাকরণ ব্যক্তির কিছু হয়ে যায়, তার ফ্যামিলি বা তার নমিনি 2 লক্ষ টাকার একটি জীবন বিমা কভারেজ পাবে। আপনি বলুন তো 436 টাকার বিনিময়ে বিমা কোথায় পাবেন? আপনার মোবাইলটির বিমা করতে গেলে কত লাগে? বছরে 1000 টাকা লাগে। একটি মোটরসাইকেলের বিমা করতে গেলে বছরে 2 থেকে 3000 টাকা লাগে। তাহলে আমরা কিন্তু 436 টাকা বিমাটা তার সত্ত্বেও করে রাখছি না। আমরা অবশ্যই এই 436 টাকা বিমাটা করে রাখবো। আর কি থাকতে হবে? একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট, একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। কোথায় থাকতে হবে? ব্যাংক বা পোস্ট অফিস, যে কোনো ব্যাংকে থাকতে পারে, অথবা পোস্ট অফিসে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকলেই আমি এই বিমাটি নিয়ে রাখতে পারবো। এই 436 টাকা বিমাটি নিয়ে রাখতে পারবো। আমরা যাব, গিয়ে ব্যাংক আধিকারিকের কাছে গিয়ে বলবো যে আমি একটি প্রধানমন্ত্রী বিমা করাতে চাই, জীবন জ্যোতি বিমা যোজনা, আমাকে একটি ফর্ম দিন। ফর্ম ওনারা দেবেন। ওখানে কি লাগবে? নমিনি যাকে করব, নমিনির নাম, আমার যদি অ্যাকাউন্ট থাকে, আমার সাথে নমিনির নাম, নমিনির ঠিকানা আর নমিনির বয়স। নমিনি কাকে করাতে পারবো? নমিনি আমার ওয়ারিশ সূত্রে আমি যাকে ইচ্ছা নমিনি করাতে পারবো। আর কি আছে? এই বিমাটির সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের বিমাটি জমা দেওয়ার জন্য, রিনিউয়াল করতে যাওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে না যে আমাকে আমি বিমাটি এ মাসে করলাম, আগস্ট মাসে করলাম, আমার পরের বছর আগস্ট মাসে রিনিউয়াল করতে হবে না। এর জন্য আমাকে কোনো রকম কিচ্ছু মনে রাখার দরকার নেই। কি করতে হবে? প্রত্যেক বছর মে মাসে সরকার থেকে এই বিমাটি, গ্রুপ বিমা, এই বিমাটি প্রত্যেক বছর মে মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি মিনিমাম 436 টাকা থাকে, অটো ডেবিটের মাধ্যমে টাকা কেটে নেবে। অটো ডেবিটের মাধ্যমে টাকা কেটে নেবে। এইটির জন্য আপনাকে রিনিউয়ালের জন্য মনে রাখতে হবে না। আপনি বছরে যখনই করান, যে সময়ই করান, আপনার কিন্তু প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে অটো ডেবিটের মাধ্যমে কিন্তু আপনার এই বিমাটি কিন্তু চালানো যাবে। এই বিমাটি চালানো যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আমি বিমাটি দিতে বা ভুলে যাই, বা আমার অ্যাকাউন্টে কোনো কারণে পর্যাপ্ত ব্যালেন্স নেই, অ্যাকাউন্টটি কোনো কারণে হোল্ড হয়ে আছে, কোনো কারণে স্টপ হয়ে আছে, তাহলে কি করব? আমি কিন্তু জুন মাসের পর জুলাই মাসে কিন্তু আমি এই বিমাটি আর ওই বিমাটি রিনিউয়াল করতে পারবো না। তখন আমাকে আবার নতুন করে বিমাটির জন্য আবেদন করতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। চেষ্টা করব যেন আমার বিমাটি প্রত্যেক বছর সক্রিয় থাকে। অবশ্যই আমরা কিন্তু এই বিমাটি চালাবো, অবশ্যই করে রাখবো। সাধারণ মধ্যবিত্ত মানুষ বা যাদের ইনকাম খুব কম, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু ভেবে রাখবো। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করছি আরও কিছু ভিডিও নিয়ে আসার, যেটা আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ। আমি রাকেশ ঘোষ, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে কথা বলবো পিএমজেজেবিওয়াই ক্লেম কিভাবে করবেন। পিএমজেজেবিওয়াই কথা অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। আমার একটি বন্ধু প্রশ্ন করেছিলেন যে তাদেরই একজন পরিচিত মারা গেছেন এবং তার ব্যাংক অ্যাকাউন্টে পিএমজেজেবিওয়াই পলিসিটি নেওয়া আছে, তার জন্য কি করতে হবে? দেখুন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যদি নেওয়া থাকে, সেই ব্যক্তি যদি মারা যায় সেই বছরের মধ্যে, অবশ্যই তিনি ক্লেম করতে পারবেন। ক্লেম করার পর যেই ব্যাংক থেকে করেছে সেই ব্যাংক থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই, একদম 100% ঢুকবে। তার জন্য কিছু প্রসিকিউর আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। সেগুলো এক এক করে আপনাকে বলবো, আপনাকে নোট করে নেবেন। এবং যারা জানে না, যদি এরকম কেউ থেকে থাকে প্রধানমন্ত্রী জীবন বীমা পলিসি আছে, তাদেরকে সাহায্য করবেন। পিএমজেজেবিওয়াই পলিসি ক্লেম করতে গেলে আপনাকে গুগলে যেতে হবে বা কোনো সাইবার ক্যাফে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন কি পিএমজেজেবিওয়াই ক্লেম ফর্ম। গুগলে যাবেন, সার্চ করবেন যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ক্লেম ফর্মটি চলে আসবে পিডিএফ আকারে। ওখানে ওই ফর্মটি আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। যদি আপনারা ফিল আপ করতে না পারেন, আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ সাহায্য করব, লিখে ফিল আপ করে পাঠিয়ে দেবো, আপনারা দেখে করে নেবেন।
আর ডকুমেন্ট কী কী লাগবে, যিনি মারা গেছেন প্রধান লাগবে তার ডেথ সার্টিফিকেট। এটা হচ্ছে আগে ফর্মটা তো লাগবেই, প্রথম ফর্মটা আপনারা নিলেন, ফর্মটা আপনারা ডাউনলোড করলেন। 2 নম্বর হচ্ছে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট। যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে পিএমজেজবি থাকতে পারে, যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে আপনার আপডেট থাকবে। 4 নম্বর হচ্ছে আপনাকে পলিসি কপিটা বার করতে হবে, পলিসি কপি। পলিসি কপি কী করে পাবেন? ধরুন আপনার কাছে পলিসি কপি নেওয়া নাই, আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে যোগাযোগ করবেন, বলবেন আমার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার পলিসি কপিটা আমাকে প্রিন্ট আউট দিন। আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে প্রিন্ট আউট দিয়ে দেবে, পলিসি কপি দেবেন। আর কি দেবেন? কেওয়াইসি, যিনি মারা গেছেন আমি তার বলছি, যিনি মারা গেছেন তার বলছি, তার কেওয়াইসি। কেওয়াইসি মানে হচ্ছে আধার, ভোটার, প্যান, যদি প্যান কার্ড না থাকে আধার, ভোটার, ব্যাংকের অ্যাকাউন্ট, অ্যাড্রেস প্রুফ, রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট ব্যাংক চাইতে পারে, অ্যাড্রেস প্রুফ, হসপিটাল সার্টিফিকেট চাইতে পারে যদি আপনার রোগগ্রস্ত হয়ে কেউ মারা গিয়ে থাকে। আর এর সাথে কি লাগবে? যিনি নমিনি আছেন, এটা হচ্ছে এদিকটা হচ্ছে যার নামে পলিসি আছে, পলিসি হোল্ডার, পলিসি হোল্ডারের লাগবে হচ্ছে এগুলি। আর যিনি নমিনি আছেন, যিনি নমিনি আছেন তার কি লাগবে? তার কেওয়াইসি, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ম্যান্ডেটারি, ব্যাংক অ্যাকাউন্ট। এনার সঙ্গে তার কি সম্পর্ক তার একটি কাগজ ব্যাংক চাইতে পারে, রিলেশনশিপ ব্যাংকের চাইতে পারে, রিলেশনশিপের কাগজ কিছু চাইতে পারে। সম্মত হাজব্যান্ড ওয়াইফ হলে রিলেশনশিপ কাগজ চায় না সম্ভবত, যদি অন্য কেউ নমিনি থাকে সেক্ষেত্রে রিলেশনশিপ কাগজ চাইবে। রিলেশনশিপ। আর যদি আপনার চায় আপনার রেসিডেন্সিয়াল চাইতে পারে। খুব সহজ পদ্ধতি। ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন, ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণভাবে, তার সঙ্গে এই জেরক্সগুলি আপনারা দেবেন এবং ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে আপনারা অরিজিনালগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এগুলো কিন্তু জেরক্স, এর সঙ্গে অরিজিনাল নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ফর্ম আপনারা জমা করবেন। জমা করার 15 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। যদি কোনো সমস্যা না থাকে 15 চলে আসবে, খুব জোর 1 মাস লাগতে পারে, খুব ইজি পদ্ধতি। এবার যাদের নমিনিও মারা গেছেন, যে দেখলেন প্রধানমন্ত্রী বীমা যোজনার যার নামে করা ছিল তার নমিনিও মারা গেছেন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। লিগাল যারা আছেন ওয়ারিসান, সেই ওয়ারিসান ধরে কিন্তু ক্লেম করা যাবে। তার জন্য কিছু কোর্টের পেপারস লাগবে, সেগুলি জোগাড় করতে হবে, সেগুলো আপনাকে ব্যাংক হেল্প করে দেবে। আপনাদের আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে সাহায্য করব। যদি আমার এই সব বিষয়গুলি আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাউকে শেয়ার করে দেবেন, নতুনদেরকে, যারা জানে না তারা জেনে নেবে। ধন্যবাদ, ভালো থাকবেন, অন্যদিন আবার দেখা হবে। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে একটি টার্ম প্ল্যানের প্রোডাক্ট নিয়ে বলবো। এসবিআই লাইফের একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে, যেটির নাম হচ্ছে এসবিআই লাইফ স্মার্ট শিল্ড প্লাস। এটি একটি পিওর প্রোটেকশন প্ল্যান, এটি একটি পিওর প্রোটেকশন প্ল্যান। আমরা পিওর প্রোটেকশন কেন বললাম? টার্ম প্ল্যান হচ্ছে যেইগুলোই টাকা ফেরতযোগ্য নয়, মানে প্রিমিয়ামের টাকা ফেরতযোগ্য নয়, একমাত্র যদি কিছু হয় তার সাম অ্যাসুরেন্স যেটা থাকবে সেটি ক্লেম পাওয়া যায়, মৃত্যুজনিত বা অঙ্গহানিজনিত, সেগুলি হচ্ছে
প্রোটেকশন প্ল্যান বা পিওর প্রোটেকশন প্ল্যান। এই প্ল্যানটি কিন্তু খুব সুন্দরভাবে লঞ্চ করেছে, খুব সুন্দর সুন্দর ফিচার্স আছে যেগুলো অনেকে জানেন না এবং যেগুলো অন্যান্য কোম্পানিতেও নেয়। তো এতদিন বিভিন্ন রকম টার্ম প্ল্যান দেখেছি, বিভিন্ন রকম, যে 1 কোটি টাকা সাম অ্যাসিওর, 2 কোটি টাকা সাম অ্যাসিওরেন্স। তাহলে অন্য টার্ম প্ল্যানের সঙ্গে এই এসবিআই লাইফ স্মার্ট শিল্ড প্লাসের পার্থক্য কি কি আছে? আমরা প্রথম পার্থক্য হচ্ছে এসবিআই লাইফ স্মার্ট শিল্ড প্লাস বা অন্যান্য প্রোটেকশন, আমি একটু বোর্ডে লিখে লিখে দেখাবো, ভালো করে বুঝে নেবেন। কিন্তু দেখুন, আমি যদি প্রোটেকশন, এতদিন আমরা যে প্রোটেকশনগুলো দেখতাম নর্মাল, এমনি নর্মাল প্রোটেকশন, আমাদের যদি 1 কোটি টাকা সাম অ্যাসিওর নিতাম, আমাদের ইনকাম প্রুফ লাগতো। যারা চাকরি করি, গভর্নমেন্ট জব করি, তাদের কিন্তু ইনকাম প্রুফ লাগতো। এখানে স্মার্ট শিল্ড প্লাসে কিন্তু গভর্নমেন্ট যারা জব করি তাদের কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত কোনো রকম ইনকাম প্রুফ লাগবে না। কেবলমাত্র যেই সংস্থায় কাজ করছি, যে মাস্টার হোক, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, তাদের কিন্তু শুধু আইডি কার্ড থাকলে কিন্তু 1 কোটি টাকা সাম অ্যাসিওর কিন্তু ইস্যু হয়ে যাবে। তাহলে কি লাগছে না? ইনকাম প্রুফ লাগছে না। পার্থক্য কিন্তু স্মার্ট শিল্ড প্লাসে ইনকাম প্রুফ লাগছে না 1 কোটি টাকা পর্যন্ত। দ্বিতীয় পার্থক্য কি আছে? দ্বিতীয় পার্থক্য হচ্ছে আমি ইনক্রিজ লেভেল কভার নিতে পারবো। ধরুন আমি কোনো একটি প্রোটেকশন প্ল্যান নিয়েছি, যার 1 কোটি টাকা আমি প্রোটেকশন নিয়ে রেখেছি। এই 1 কোটি টাকাটা আমার 30 বছর বয়স পর্যন্ত নিয়ে রেখেছি, 30 বছর পর্যন্ত 1 কোটি টাকায় থাকবে, এটা কিন্তু 2 কোটি টাকা হবে না। কিন্তু স্মার্ট শিল্ড প্লাসে ফিচার্স আছে, আমি যদি 1 কোটি টাকা টার্ম প্ল্যান নিয়ে থাকি, প্রতি বছর 5% করে ইনক্রিজ হবে, প্রতি বছর 5% ইনক্রিজ। লেভেল কভারটা প্রতি বছর কিন্তু 5% করে বেড়ে যাবে। মানে এবছর 1 কোটি টাকা যদি থাকে, সামনে 1 কোটি 5 লাখ টাকা হয়ে যাবে। তাহলে ইনক্রিজ লেভেল কভার, এখানে কিন্তু 1 কোটি টাকা সাম অ্যাসিওর থেকে যাচ্ছে। তাহলে আপনারা দেখুন যে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ইনক্রিজ লেভেল কভার কিন্তু লাগবেই। আজকে 1 কোটি টাকার মূল্য, আগামী 10 বছর পরে 1 কোটি টাকার মূল্য কিন্তু থাকবে না, তখন কিন্তু আপনাকে আবার 1 কোটি টাকার প্রোটেকশন কিন্তু নিতে হবে ইনকামের ওপর, যেহেতু ভ্যালু কমে যাচ্ছে। তাই আপনার এই প্ল্যানটা থাকলে আপনার অটোমেটিক্যালি ইনক্রিজ কভার চলে যাবে, আপনাকে নতুন করে প্রোটেকশন নেবার দরকার নেই। 3 নম্বর কি আছে? 3 নম্বর, নর্মাল প্রোটেকশন যদি আমি করে থাকি, আমি আমার সঙ্গে আমার মিসেসকে মানে স্পাউসকে যোগ করতে পারবো না, স্পাউসকে অ্যাড করতে পারবো না। স্মার্ট শিল্ড প্লাসে খুব উন্নত মানের করেছে, এখানে কিন্তু আমি আমার স্পাউসকে যোগ করতে পারবো, এখানে আমার স্পাউসকেও কিন্তু যোগ করতে পারবো, এবং এই প্ল্যানের সঙ্গে এই প্ল্যানে আমি 50%, আমি যদি 1 কোটি টাকা সামনে শুনে থাকি, আমার স্পাউসে কিন্তু 50 লাখ কিন্তু নিতে পারবো। আর একটা খুব দারুণ ব্যাপার আছে, স্পাউসকে যে অ্যাড করলাম, যদি কোনো কারণে ইন্স্যুরেন্স যে নিয়েছে সে যদি মারা গিয়ে থাকে, তার ক্লেমটা তো পাবেই, তার ক্লেমটা 50 লাখ টাকা পাবেই। তার অবর্তমানে তার নমিনি কে কোনো রকম প্রিমিয়াম আর ভরতে হচ্ছে না, এবং তার নমিনিও কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত তার কিন্তু পারপাস থাকছে। মানে আমি 1 কোটি টাকার এগেনস্টে বলছি, 2 কোটি টাকা না, তার 1 কোটি টাকা। এছাড়া কি থাকছে? কভারেজ, মানে কোনো না কোনো সময় মানুষকে মারা যেতে হবে, হোল লাইফ প্রোটেকশন, যেটা আমাদের অন্য কোনো প্রোটেকশন প্ল্যানে ছিল না এসবিআই এর। এখানে কিন্তু হোল লাইফ প্রোটেকশন থাকছে, মানে 100 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ থাকছে, আমি নিতে পারবো 100 বছর পর্যন্ত। যদি কোনো কারণে 100 বছরের মধ্যে কিছু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 1 কোটি টাকা সাম অ্যাসিওর কিন্তু নমিনিকে দেবে। দুর্দান্ত প্ল্যান, এতগুলো নতুন ফিচার্স অ্যাড হয়েছে, আপনারা চিন্তা ভাবনা করুন। যাদের প্রোটেকশন এখনো নেওয়া নাই, তারা কিন্তু প্রোটেকশনের জন্য ভাবুন, এবং যারা নিয়ে রেখেছেন তারা কিন্তু যদি অ্যাড করেন প্রোটেকশন, তাহলে কিন্তু স্মার্ট শিল্ড প্লাসই নেবেন। আর অবশ্যই অ্যাডভাইজারের পরামর্শ মতো নেবেন। মহাভারতের যুদ্ধে পঞ্চপাণ্ডবই কিন্তু শুধুমাত্র থাকলে যুদ্ধ জিততে পারতো না, ওখানে কিন্তু শ্রীকৃষ্ণের অ্যাডভাইজার দরকার ছিল। আপনাদের যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে যোগাযোগ করেই নেবেন, নিজেদের মতো করে অনলাইনে পারচেস করবেন না, অনেক কিছু কারণ আছে, এই নিয়ে আমি ভিডিও করতে আসবো পরের দিন। নমস্কার, ভালো থাকবেন। যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে, যদি আমার কথা আপনাদের বা এই প্রোডাক্ট সম্বন্ধে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, আমি রাকেশ ঘোষ।
ফিনান্সিয়াল অ্যাডভাইজার। জিএসটি নিয়ে একটু আলোচনা করব। মানে জিএসটি কোন খাতে কমলো, কোন খাতে বাড়লো, কোন খাতে জিএসটি শূন্য হলো, এসব সাধারণ একটু জ্ঞান আমাদের অবশ্যই থাকা দরকার। আমরা তো প্রত্যেক দিনই কিছু না কিছু কেনাবেচা করি, এবং আমাদের দৈনন্দিন জীবনে কী এফেক্ট পড়লো, ওষুধের কত পার্সেন্ট এলো, কত পার্সেন্ট কমলো ওষুধ পারপাসে, এগুলো অবশ্যই একটু আমাদের বেশি কিছু না জানলেও আমাদের অল্প সংখ্যক কিন্তু আমাদের জ্ঞান থাকা দরকার। সে বিষয় নিয়ে কথা বলবো। নতুন যে জিএসটি লাগু হবে 22শে সেপ্টেম্বর থেকে লাগু হবে, এবং আগে জিএসটি ছিল 1.0, এবং আগে 1.0 জিএসটিটা ছিল 4টে অপশানে বা 4টে স্তর ছিল। স্তরগুলি কী কী? একটা ছিল 5%, একটা ছিল 12%, একটা ছিল 18%, আর একটা ছিল 28%। এই 4টে স্তরে জিএসটি ছিল। বর্তমানে জিএসটি 2.0 কেন্দ্র সরকার লঞ্চ করেছে, এবং এই 2.0 জিএসটিতে কিন্তু 4টে স্তর নেই, 3টে স্তর, ত্রিস্তরীয় জিএসটি করা হয়েছে। এবং এর মধ্যে কী কী রাখা হয়েছে? 5% একটা, 18% একটা, আর 40% একটা। তাহলে আমরা আগে যেটা 5, 12, 18 ও 28 ছিল, সেটা এখন কিছু কিছু 5, 18 আর 40%। সেগুলো কোন কোন বিষয়ে আমরা কমেছে বা বেড়েছে সেগুলো একটু আমরা জানবো। তাহলে প্রথম যে স্ল্যাবটা করেছে 5%, সেই স্ল্যাবে আছে প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে, যেগুলো আমাদের ডেলি পণ্য লাগে, প্রতিদিনকার লাগে, সেই সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর ক্ষেত্রে 5% জিএসটি নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ পণ্য এবং পরিষেবা খাতে জিএসটি রাখা হয়েছে 18%, আর 40% হচ্ছে বিলাসবহুল, তামাকজাত দ্রব্য, এইসব বিষয়ে। তাহলে আমাদের জিএসটি কিসে কিসে কমলো? আগে আমাদের যেগুলো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রগুলো কিন্তু 18% জিএসটি ছিল। যেমন খাতা, বই, পেন, স্ট্যাপলারের পিন, টুথপেস্ট, শ্যাম্পু, পার্সোনাল কেয়ার বা প্যাকেট জাতীয় ফুড, এই সব জিনিসগুলো কিন্তু 18% থেকে জিএসটি কমে 5% হয়েছে। এবং কিছু কিছু জিএসটি ছিল 18%, যেগুলো একদমই মুক্ত করে দেওয়া হয়েছে। যেমন পনির, ছানা, দুধ জাতীয় জিনিস, রুটি, কাঁকড়া, এসবগুলো থেকে জিএসটি 0 করে দেওয়া হয়েছে। এছাড়া আর কোন খাতে 0 করে দেওয়া হয়েছে? সমস্ত বিমা পরিষেবাতে কিন্তু জিএসটি 22শে সেপ্টেম্বর থেকে 0 টাকা। যেমন স্বাস্থ্য বিমা খাতে জিএসটি লাগছে না। জীবন বিমা খাতেও কিন্তু আর জিএসটি লাগছে না। যেটি আগে স্বাস্থ্য বিমাতে 18% ছিল, সেটি এখন 0 করে দেওয়া হয়েছে। আর জীবন বিমাতে যেটি 4.5 ছিল প্রথম বছর প্রিমিয়াম, এবং দ্বিতীয় বছর প্রিমিয়াম 2.25 ছিল, সেগুলি এখন কমিয়ে 0 করে দেওয়া হয়েছে। 22শে সেপ্টেম্বর থেকে যারা আপনারা পলিসি রিনিউয়াল দেবেন বা নতুন পলিসি করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু জিএসটি লাগছে না। আর কি লাগছে না? 33 রকম জীবনদায়ী ঔষধ আছে, সেই জীবনদায়ী ঔষধগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি লাগছে না, 0 করে দেওয়া হয়েছে। যেমন ক্যান্সারের ওষুধ, বিরল রোগের যে ওষুধগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি 0 করে দেওয়া হয়েছে। আর এমন কিছু হেলথ কেয়ার যেগুলো আছে, সেগুলো কিন্তু জিএসটি কিন্তু মোটামুটি 5% করে দেওয়া হয়েছে। অন্যান্য ওষুধ যেগুলো আছে, সেগুলো 18% থেকে 5% করে দেওয়া হয়েছে। মানে একটা জিনিস বিষয় কি দেখলাম, যে আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন যে জিনিসপত্রগুলো লাগছে, যেগুলো আমাদের প্রতিদিন লাগে, খাবার, প্যাকেট জাতীয় খাবার, দুধ, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে জিএসটি একদম 0 করে দেওয়া হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো 18% ছিল, সেই জিএসটিগুলো কমিয়ে কিন্তু 0% করে দেওয়া হয়েছে। এবার তাহলে আমরা 5% স্ল্যাব দেখলাম, 18% স্ল্যাব দেখলাম। এবার আমরা আর একটা আমাদের পরিষেবা, যেগুলো আমরা হোটেলে থাকি, হোটেলে থাকতাম, যার জিএসটি ছিল আপনাদের 12% ছিল, সেগুলো এখন কমিয়ে কিন্তু 5% করে দেওয়া হয়েছে।
আর বাল্য কোনটায় 40% কোনটায় হলো যেগুলো বড় বাইক, মানে ধরুন প্রচুর দাম, 3.5-4 লাখ টাকার ওপরে বাইক, বিলাসবহুল যেগুলো, পান মশলা গুটকা তামাক জাতীয় জিনিস, এইসবে কিন্তু জিএসটি 40%। আশা করছি আপনাদেরকে মোটামুটি একটা সঠিক জিএসটি সম্পর্কে ধারণা দিতে পারলাম। এর থেকে বেশি কিছু আপডেট এলে আমি অবশ্যই জানাবো। আপনারাও আমাকে জানাবেন যে কোথায় কি ভুল বললাম, আপনারা কমেন্ট করবেন, আমিও জানবো। আপনারা আমার সাথে যোগাযোগ রাখুন, কমেন্ট বক্সে রাখুন, হোয়াটসঅ্যাপে রাখুন। ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলি আপনাদের কাজে লেগে থাকে, নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরানো আছেন তারা একটু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। নমস্কার, আমি রাকেশ ঘোষ। আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপটা একটু দেখাবো। যাদের ফর্ম ফিল আপ করতে একটু অসুবিধা হয় একটু দেখে নেবেন। ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট, আমি এখানে আরামবাগ ব্রাঞ্চের অ্যাকাউন্ট খুলতে চাইছি। আরামবাগ, এটা ম্যান্ডেটারি না, এটা অফিস থেকে ফিল আপ করে নেবে, এটা আপনাকে যে করতে হবে এমন কোনো মানে নেই। আমি জাস্ট আর এখানে তারিখটা দিয়ে দিলাম। অ্যাকাউন্ট টাইপ এখানে কি আছে, নর্মাল অ্যাকাউন্ট খোলা যাবে, স্মল অ্যাকাউন্ট খোলা যাবে, মাইনর অ্যাকাউন্ট খোলা যাবে। নর্মাল অ্যাকাউন্ট কাদের জন্য? যারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইছে, 18 বছর বয়সের বেশি আছে বয়স, তারা নর্মাল অ্যাকাউন্টটাই প্রেফার করবে সবসময়। নর্মাল অ্যাকাউন্টে সব কিছু করা যায়, লেনদেন। আর আমি যদি স্মল বা মাইনরে যাই, ওটা আসছি, তাহলে আমি নর্মাল অ্যাকাউন্ট খুলতে চাই, নর্মাল টিক দিলাম। আর নর্মালটাই সবাই প্রেফার করবেন, নর্মালটাই করবেন। আর স্মল অ্যাকাউন্ট মানে যে ছোটো অ্যাকাউন্ট, টিনি অ্যাকাউন্ট, যেগুলোতে খুব বেশি লেনদেন করা যায় না, বাৎসরিক 5 লক্ষ টাকা জমা তোলা করা যায়, আর এককালীন 30,000 টাকা তোলা যায়, তাদের সেই অ্যাকাউন্টগুলোকে স্মল অ্যাকাউন্ট বলে। আর মাইনর অ্যাকাউন্ট মানে বাচ্চাদের অ্যাকাউন্ট। বাচ্চাদের অ্যাকাউন্টে অন্য একদিন আমি ফর্ম ফিল আপ করে দেবো, বুঝিয়ে দেবো যে বাচ্চাদের অ্যাকাউন্ট কীভাবে ফর্ম ফিল আপ করবো। একই প্রসেস, একটু শুধু জাস্ট আলাদা। এবার নাম, আপনার যে নাম, আপনার নাম লিখে দেবেন। আমি দেখানোর জন্য একটা নাম ফিল আপ করছি, রিন্টু মালিক। রিন্টু মালিক, প্রত্যেকটা ঘরে ক্যাপিটাল অক্ষর, এবং একটা, আমি যখন পদবিটা লিখবো একটা ঘর ছেড়ে লিখতে, দুটো ছেড়ে, যেহেতু অনেকখানি জায়গা আছে অনেকখানি ছেড়ে লিখলাম। এবার আসছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 3/10/2005, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিলেন। এখানে হচ্ছে মেল না ফিমেল না থার্ড জেন্ডার, যে ফিল আপ করছেন মেল, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, আর অন্য জেন্ডার হলে থার্ড জেন্ডার। তাহলে আমি যেহেতু রিন্টু মালিক মেলের ফিমেল ছেলের করছি ফর্ম ফিল আপ, তাহলে মেল। যদি কোনো মেয়ে ফর্ম ফিল আপ করেন তার হবে ফিমেল। এবার আসছে ম্যারেড, আনম্যারেড, আদার্স। যদি কেউ বিবাহিত হন তাহলে ম্যারেড টিক দেবেন, যদি কেউ অবিবাহিত হন তাহলে আনম্যারেড টিক দেবেন, আর যদি কেউ আদার্স মানে বিধবা, এইসব ক্ষেত্রে তারা কিন্তু আদার্স, বা বিয়ে করেননি, বিধবা, তারা কিন্তু আদার্স দেবেন। তাহলে এখানে আনম্যারেড দিলাম, যেহেতু অবিবাহিত রিন্টু মালিক, আনম্যারেড। বিবাহিত হলে ম্যারেড দিতে হবে। আর নম্বর অফ ডিপেন্ডেন্টস, এই রিন্টু মালিকের ওপর ডিপেন্ড করে কে কে আছে। এখানে নম্বর অফ ডিপেন্ডেন্ট আমি 0 দিতে পারি, এটা কোনো মানে যে ইম্পর্টেন্ট বিষয় তা নয়, আমি যাই দিতে পারি, বা কিছু নাও লিখতে পারি। আমি কিছু লিখলাম না, ছেড়ে দিলাম, ম্যান্ডেটারি না, স্টার চিহ্নগুলো কিন্তু ম্যান্ডেটারি। এবার যে নেম অফ ফাদার, মাদার বা স্পাউস, তাহলে রিন্টু মালিকের বাবার নাম যদি আমি লিখি তাহলে ফাদার, যেহেতু ছেলে ফর্ম ফিল আপ করছে রিন্টু মালিকের বাবার নাম লিখলাম। যদি কারো বাবা মারা গিয়ে থাকে, মা যদি গার্জেন থাকে, সে মাকে করতে পারে, পরের ঘরটা টিক দিতে পারে। আর কেউ যদি মানে তার যদি মেয়ে হয়, বিবাহিত মহিলা, তার ক্ষেত্রে সে স্পাউসের নামটা দিতে পারে। রিন্টু মালিকের বাবার নাম লিখছি, সহদেব মালিক। দেখুন নামের পর কিন্তু আমি একটু স্পেস দিয়ে পদবিটা লিখলাম। এখানে একটা ব্যাপার আছে, পরের ঘরটা বলছে নেম অফ গার্জেন। নেম অফ গার্জেন মানে যদি মাইনর অ্যাকাউন্ট হয়, 18 বছরের নিচে বা 10 বছরের নিচে যদি আমি এখানে অ্যাকাউন্ট খুলি, সেই ক্ষেত্রে নেম অফ গার্জেন ম্যান্ডেটারি দিতেই হবে।
আর যেহেতু আমি 18 বছরের বেশি মেজর অ্যাকাউন্ট খুলছি, তাহলে আমার ম্যান্ডেটারি নয়, আমি শুধু ও বাবার নাম লিখে নেম অফ গার্জেন কোডটা ছেড়ে দিলাম। আর নেম অফ গার্জেন যদি মাইনর অ্যাকাউন্ট হয় তার রিলেশনশিপ দিতে হবে। ন্যাশনালিটি দিয়ে দিলাম ইন্ডিয়ান। অকুপেশন টাইপ উনি কী করেন, ঠিক আছে, রিন্টু মালিক কী করেন, এখানে যে যা করেন এখানে অনেকগুলো ব্যাপার আছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ডিফেন্স, প্রাইভেট সেক্টর, যদি হয় এমপ্লয়ি আইডি দিতে হবে। আর বিজনেস যদি হয় ইন্ডাস্ট্রিয়াল বিজনেস না ট্রেড সেক্টর, সার্ভিস সেক্টর, না লেবার, না কন্ট্রাক্টর, না জুয়েলার, হ্যাঁ জুয়েলার শপ, মানে সে কি করে। তাহলে রিন্টু হচ্ছে বিজনেস করে, লেবার বিজনেস করলে বিজনেস। আর এখানে রিন্টু আমি যদি কিছু না লিখি এখানে আদার্স করে দিতে পারি, বা স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি হয় স্টুডেন্ট করে দিতে পারি, তাহলে এখানে হলো আদার প্রফেশনাল। এবার কি আসছে, অর্গানাইজেশন নেম, যে কোন কোম্পানিতে চাকরি করে, যদি চাকরি করতো অর্গানাইজেশন নেম, আর তার ডেজিগনেশন স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আর বিজনেস হলে নেচার অফ বিজনেস, কিসের বিজনেসে লিখে দিলেন অ্যানুয়াল ইনকাম একটা দিয়ে দিলেন, যেটা অ্যানুয়াল ইনকাম আপনার ইনকাম ট্যাক্স ফাইলে আছে, বা অতটা ম্যানুয়াল ইনকাম দিতে হবে, কিন্তু আপনি আপনার কেমন লেনদেন করবেন সেই অনুযায়ী একটা অ্যানুয়াল ইনকাম দিয়ে দিলেন। ইনি যেমন 1,20,000 টাকা অ্যানুয়াল ইনকাম দিলাম। সোর্স অফ ফান্ড, এই যে 1,20,000 টাকা ইনকামটা দেখালাম, এই ফান্ডটা কোত্থেকে আসছে, স্যালারি থেকে, না বিজনেস থেকে, না এগ্রিকালচার থেকে, না ইনভেস্টমেন্ট থেকে, না পেনশন থেকে, না আদার্স। তাহলে আমি এখানে আদার প্রফেশনাল দিয়েছিলাম, তাহলে আমি এখানে দিয়ে দিলাম আদার্স। রিলিজিয়ান, রিন্টু মালিক রিলিজিয়ান মানে বুঝতে পারছেন যে জাতি কি, রিন্টু মালিক হিন্দু, তাহলে এখানে আমি হিন্দুতে টিক দিয়ে দিলাম। আর মুসলমান হলে মুসলমান দেবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান দেবেন, হ্যাঁ শিখ হলে শিখ দেবেন, অন্য কোনো হলে সেখানে অন্য কোনো জাতিতে লিখে দিতে হবে। এখানে 4টে অপশান স্টেট ব্যাংক থেকে দিয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, এর বাইরে হলে লিখে দিতে হবে। ক্যাটাগরি কি জেনারেল, ওবিসি, এসসি না এসটি। রিন্টু মালিকের এসসি সার্টিফিকেট আছে, এসসি শিডিউল কাস্ট, এটা জেনারেল, এটা ওবিসি, এটা শিডিউল কাস্ট, শিডিউল টাইপ। পারসন ইজ উইথ ডিসেবিলিটি, যদি এখানে বলছে যদি কোনো অঙ্গহানি থাকে, মানে প্রতিবন্ধকতা যদি থাকে সেক্ষেত্রে আমি ইয়েস লিখবো, আর যদি প্রতিবন্ধী না হয়, প্রতিবন্ধী না থাকে সেক্ষেত্রে নো লিখলাম। যদি প্রতিবন্ধী থাকে বা প্রতিবন্ধ থাকে ইয়েস লিখে এখানে কত পার্সেন্ট লাইবিলিটি দিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, কত দূর পড়াশোনা করেছে রিন্টু মালিক হচ্ছে 10 পাস করেছে। এবার আসছে প্লিজ টিক অফ দ্য অ্যাপ্লিকেশন বক্স, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত কিনা, যদি রাজনীতির সঙ্গে যুক্ত হয় তাহলে আপনি দেবেন, আর যদি রাজনীতির সঙ্গে যুক্ত না হয়ে থাকে তাহলে আপনি নান করে দেবেন। এবার প্যান কার্ড নাম্বার দিচ্ছি, রিন্টু মালিকের প্যান কার্ড নাম্বার দিচ্ছি। দেখুন প্যান কার্ডের 5 নম্বর অক্ষরটা কিন্তু পদবী যে নামে শুরু হবে সেই অক্ষরটা হবে, এটা মনে রাখবেন। প্যান কার্ডের 1 2 3 4 5 নম্বর যে আমি সব লিখছি সেটা কিন্তু পদবী মালিক এম, তাহলে এম, এটা কিন্তু খেয়াল করবেন ওনাকে। আর তারপর আপনার সংখ্যা হবে 4টে, প্যান কার্ড নাম্বার। আর এখানে হচ্ছে প্যাম ইজ নট সাবমিটেড, যদি বলেছে প্যান কার্ড যদি না থাকে তাহলে কিন্তু ফর্ম 60 ফিল আপ করতে বলেছে, তাহলে যেহেতু প্যান কার্ড আছে প্যান কার্ড দিয়ে দিলাম। মোবাইল নাম্বার, দেখুন মোবাইল নাম্বার এখানে আমি তো এক্সাম্পল দেওয়ার জন্য দিচ্ছি, এখানে আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি। আপনাদের ফর্ম ফিল আপ করতে কিছু অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে হেল্প করে দেবো। ফোন করবেন না, ফোনে সবসময় পাবেন না, কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে, আমি কিন্তু আপনাকে হেল্প করব। আর অবশ্যই ইমেল আইডি যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন ইমেল আইডি। কেন বলছি ইমেল আইডি দিতে, ইমেল আইডি দিয়ে দিলে আপনার কী সুবিধা হবে, ব্যাংক থেকে স্টেটমেন্ট কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং আমি ভিডিও দিয়েছি ওখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেজটা আমার হয়ে গেল। ফার্স্ট পেজটা বুঝতে কারো আশা করছি অসুবিধা নেই। এবার আমি সেকেন্ড পেজে যাচ্ছি, এটা 2 নম্বর পেজ। এখানে বলছে ডকুমেন্ট কী কী আছে, যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের টিক মারবেন, ভোটার আইডেন্টি কার্ড থাকলে ভোটার আইডেন্টি টিক মারবেন, আধার থাকলে আধার টিক মারবেন, হ্যাঁ যার যেটা থাকবে আপনি টিক মারবেন। আমি এখানে দিয়ে দিলাম যে ভোটার কার্ড
ভোটার কার্ড অথবা আধার কার্ড, আমি আধার কার্ড, হ্যাঁ যে অ্যাকাউন্ট দিলেন সে অ্যাকাউন্ট টিক মারলেন। এবার বলছে যে যেই অ্যাকাউন্টটা আপনি সাবমিট করেছেন যদি ই ডকুমেন্ট হয় তাহলে আপনি ইয়েস করে ডকুমেন্ট নাম্বার লিখে দেবেন, যদি ই ডকুমেন্ট হয়। হ্যাঁ, আর যদি ই ডকুমেন্ট নাও হয়, ই ডকুমেন্ট যদি সাবমিট না করে থাকেন তাও কোনো অসুবিধা নেই, এখানে আপনি নাম্বারটা লিখে দিলেন, যে এখানে আধার কার্ড নাম্বার একটা লিখে দিলেন, আপনার আধার কার্ড নাম্বারটা লিখে দিলেন, বা আপনার 12টা নাম্বার হবে, 12টা নাম্বার পরপর বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার, হয়ে গেল। আর যদি ভিসা থাকে ফরেন কাস্টমারদের জন্য এখানে ভিসা নাম্বার, ভিসা ডিটেলস। এবার আসছি ঠিকানা, অ্যাড্রেস। অ্যাড্রেস কি করব, কারেন্ট অ্যাড্রেস করলাম, রেসিডেন্সিয়াল বা বিজনেস অ্যাড্রেস করতে পারি। আর সবসময় যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলছি আমরা রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট অ্যাড্রেসই করব। এখানে কি দিলাম, আমাদের প্রথমে দেবো ভিলেজ, ভিলেজ ভিলেজ জয়রামপুর। পোস্ট, দিয়ে যাবো পোস্ট, এখানে আপনাকে লিখে নিতে হবে। হ্যাঁ, এটা আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, যাতে আপনাকে ব্যাংক আপনাকে চিঠি ফিটি পাঠালে যেন আপনার এক চান্সে বাড়িতে চলে আসে। আপনি চাইলে কেয়ার অফও দিয়ে রাখতে পারেন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, কান্ট্রি নেম। দেখুন আমার ঠিকানা কিন্তু ফিল আপ করে দিলাম, স্টেট, গ্রামের নাম দিলাম, পোস্ট অফিসের নাম লিখলাম, পুলিশ স্টেশন লিখলাম, জেলা লিখলাম, রাজ্য লিখলাম, পিনকোড লিখলাম, আর দেশের নাম লিখলাম। আর যদি সেম অ্যাড্রেস হয় তাহলে আমি এখানে টিক বক্স মেরে দেবো, ব্যাস আর কিছু কাজ নেই। যদি আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং আমার ঠিকানার সেম যদি হয়, আমার যদি আমার যদি অনেকে আছে যে থাকে এক জায়গায়, মানে আধার কার্ড ভোটার কার্ড এক জায়গায় আর ঠিকানা আছে, আর ভাড়া নিয়ে অন্য জায়গায় থাকে, সেক্ষেত্রে তাদেরকে দুটো ঘরই ফিল আপ করতে হবে। আর বেশিরভাগ মানুষ যেহেতু যেই ঠিকানায় থাকেন সেই ঠিকানাতেই ডকুমেন্ট আছে, তারা কিন্তু সেম অ্যাজ কারেন্ট করে দিলেন। এবার আমি চলে আসছি এইখানে, দেখুন এই ইটা তো করতে হচ্ছে না, এফটা আমি ইম্পর্টেন্ট নয়, জিয়ে চলে এলাম। জিয়েতে আপনাকে এখানে বলছে 1 কপি ছবি লাগাতে, এখানে আমার 1 কপি ছবি পেস্ট করলাম, এখানে আমার সই, ঠিক আছে। এখানে কিন্তু যেই সিগনেচারটা ব্যাংকে থাকবে সারা জীবন, যেটা থেকে আমি টাকা ফাঁকা তুলবো, সেই সিগনেচারটা আমি করে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আর বিশেষ কিছু ফিল আপের কিছু নেই, আমি আমি দিল্লি দিতে পারি, আর এটা কিন্তু অফিস ফিল আপ করবে, আমার লেখার দরকার নেই, ঠিক আছে। অফিস ফিল আপ করে নেবে, আমার কিছু কাজ নেই। আমার তাহলে 2 নম্বর পাতাটা খুব ইজিলি হয়ে গেল। এবার চলে যাব 3 নম্বর পাতা। দেখুন 3 নম্বর পাতায় বলছে টাইপ অফ অ্যাকাউন্ট, আমি কি অ্যাকাউন্ট খুলতে চাইছি, সেভিংস অ্যাকাউন্ট, না বিএসবিডি অ্যাকাউন্ট, না বিএসবিডি স্মল অ্যাকাউন্ট, না কারেন্ট অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল, না ফিক্সড ডিপোজিট করতে চাইছি। হ্যাঁ, আমাকে এখানে বিভিন্ন রকম লেখা রয়েছে। আমি যেহেতু সেভিংস অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি, তাহলে আমি সেভিংস অ্যাকাউন্টের ঘরে টিক মারলাম। আমি যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যাই পার্সোনাল, তাহলে কারেন্টের ঘরে টিক মারবো। তাহলে আমি সেভিংস অ্যাকাউন্ট খুললাম। এবারে বি মোডে কি বলছে, যে অ্যাকাউন্টটাকে প্রথমে এ মোডটা দেখলাম, বি মোডে বলছে যে অ্যাকাউন্টটা কি আমার নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট। যদি আমি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে চাইছি আমি সেলফ করলাম, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে কিন্তু আমার এতগুলো অপশান আছে, আমি যে কোনো অপশান ক্লিয়ার করতে পারি। এখানে লেখা আছে আইদার অফ সার্ভাইভার, মানে দুজনের মধ্যে একজন টাকা তুলতে পারবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমার যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট ফিল আপ করছি আমি সেলফে দাগ দিলাম, বাকি কিছু আমার দেখার দরকার নেই। এবার সি সার্ভিসে সিরিয়াতে কি আছে, যে এটিএম আর ডেবিট কার্ড। ডেবিট কার্ড আমি চাইছি, এখন এটিএম ছাড়া তো কোনো কাজই হয় না, তাহলে এটিএম কার্ড আমি চাইছি, টিক মারলাম, এই বক্সে টিক মেরে দিলাম। এবার এটিএম কার্ডটাতে কী নামে আসবে, কী নামে এলে আমাকে পোস্ট অফিসে এক্সচেঞ্জ দিতে হবে, তাহলে আমার নামই লিখবো, আমি এখানে অন্য কিছু নাম নিশ্চয়ই লিখবো না। অনেকের হয়তো ডাক নামে চেনে, যে কাস্টমারকে ডাক নামে চেনে রিন্টু নাম, কিন্তু তাকে হয়তো চেনে নাড়ু বলে, তাহলে সেখানে নাড়ু মালিক লিখে দিলে সে তো এটিএম পিয়ন চিনতে পারবে না, পাড়ার লোককে জিজ্ঞেস বলতে পারবে না। সেজন্য অনেকে এখানে কিন্তু এটিএম নামটা কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন, তবে না করাই ভালো, ব্যাংক খাটতে চায় না, অনেক সময় ব্যাংকের স্টাফেরা খাটতে চায় না, কিন্তু আপনি চাইলে করতে পারবেন, অপশান দিয়েছে ব্যাংক, কিন্তু অপশান দিয়েছে। এবার এটিএম কার্ডটা ধরুন, আপনি আপনি এটিএম কার্ডটা ফিজিক্যাল নেবেন না ভার্চুয়াল নেবেন,
তাহলে এটিএম কার্ড অবশ্যই ফিজিক্যালি দরকার আমাদের, ফিজিক্যাল এটিএম কার্ড। রুপে, ভিসা, মাস্টার, তিনটে কার্ডের মধ্যে আপনি কোন কার্ডটা প্রেফার করছেন? আপনি রুপে কার্ড নিতে চাইলে রুপে কার্ড, ভিসা কার্ড নিতে চাইলে ভিসা, মাস্টার নিতে চাইলে মাস্টার। এবার কার্ড, কোন কার্ড কী ফেসিলিটি আছে সেই নিয়ে আমি একটা অন্য একদিন ভিডিও করে দেবো। তখন আপনারা আপনাদের পছন্দ মতো কার্ড নেবেন। তাহলে রুপে কার্ড, আমাদের ইন্ডিয়ান কার্ড রুপে কার্ড নিলাম। বাকি কার্ডগুলো আমাদের ইন্ডিয়ান না, আমেরিকান কার্ড। হ্যাঁ, তাহলে আমি রুপে কার্ডটা সিলেক্ট করে নিলাম। এবার বলছে চেক বুক, আমি যে অ্যাকাউন্ট খুলছি চেক বুক আমার চাই কি চাই না, ইয়েস অথবা নো। তাহলে আমি যদি চেক ফেসিলিটি চাই তাহলে ইয়েস করবো, যদি চেক ফেসিলিটি না চাই তাহলে নো করবো। আমি চেক চাইছি তাহলে ইয়েস। ঠিক আছে। 3 নম্বর কি বলছে, যে ইন্টারনেট ব্যাঙ্কিং রিকোয়ার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আমার চাই কি চাই না? অবশ্যই ইন্টারনেট ব্যাঙ্কিং চাই, ইন্ডিয়ান ব্যাঙ্কিং চাই। ইন্ডিয়ান ব্যাঙ্কিং কি সেকেন্ড অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে, সেটা কি চাই কি না চাই? তাহলে আমি যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট খুলছি, আমার দেখা করার দরকার নেই। এরপর চলে আসবো এইদিকে SMS অ্যালার্ট। SMS অ্যালার্ট অবশ্যই দরকার। SMS অ্যালার্ট এখন বিভিন্ন রকম ফ্রড ট্রানজাকশন বাড়ছে, আমার তো SMS অ্যালার্ট অবশ্যই দরকার, কারণ কখন কীভাবে টাকা ফ্রড হয়ে যাবে খবরই পাবো না। SMS অ্যালার্ট অবশ্যই দরকার। বা আমি টাকা জমা করলাম, তুললাম, মোবাইলে একটা মেসেজ দেয়, দেখতে ভালো লাগে, খুব সুন্দর। বা একটু মাইনে ফাইনে ঢুকলো, দেখলাম দারুণ লাগে, SMS অ্যালার্টটা অবশ্যই দরকার। ফোন ব্যাঙ্কিং সার্ভিস, আমি নেট ব্যাঙ্কিং সার্ভিস যেহেতু নিয়েছি, আমি ফোন ব্যাঙ্কিং সার্ভিসটা নেবো না, নো করে দিলাম। মোবাইল ব্যাঙ্কিংটা আমার নেট ব্যাঙ্কিং সঙ্গে অটোমেটিক অ্যাক্টিভেট, তাহলে মোবাইল ব্যাঙ্কিংও ইয়েস করে দিলাম। পাসবুক তো অবশ্যই চাই, যেহেতু সেভিংস অ্যাকাউন্ট, পাসবুক চাই। আর স্টেটমেন্ট মানে অটোমেটিক আপনার স্টেটমেন্ট, আপনি তো মেল আইডি অ্যাড করে রেখেছিলেন, তাহলে আপনি যদি এখানে স্টেটমেন্টটা ইয়েস করে রাখেন, আপনার প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া আপনার মেলে অটোমেটিক্যালি আপনার কিন্তু মেল চলে আসবে, স্টেটমেন্ট চলে আসবে। ডিটা কিন্তু আপনার কিছু করার দরকার নাই। ডিটা বলতে টার্ম ডিপোজিট, মানে এমআইএস এর ক্ষেত্রে। ফিক্সড ডিপোজিট, যদি ফিক্সড ডিপোজিট করতে চান তবে এই পার্টটা ফিল আপ করবেন, তাহলে আপনাদের পার্টটা করার দরকার নাই। এবার D2 মাল্টি অপশান ডিপোজিট স্কিম, মানে অটো সুইফট ফেসিলিটি কি চাইছেন? অটো সুইফট ফেসিলিটি হয় না, মানে ধরুন আপনার অ্যাকাউন্টে সবসময় 2 লাখ 5 লাখ টাকা থাকে। এবার আপনি কি করলেন যে যখনই অ্যাকাউন্টে বেশি টাকা থাকে, আপনি ইন্টারেস্ট কী পাবেন? সেভিংসে 2% ইন্টারেস্ট পাবেন বা 2.5% ইন্টারেস্ট পাবেন। আর যদি আপনার ওটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিট হয়ে যায়, তাহলে আপনার কী সুবিধা হবে? আপনি সেভিংস অ্যাকাউন্টে কিন্তু ফিক্সড সুদ পাবেন, মানে আপনি টাকাটা আপনি সেভিংসের মতো যখন ইচ্ছে তুলতে জমা করতে পারবেন। অথচ আপনার একটা লিমিটের পর আপনার অটোমেটিক্যালি যদি ফিক্সড ডিপোজিট হয়ে যায়, আপনার দেখবেন ইন্টারেস্ট অনেক বেশি পাবেন। অবশ্যই আপনার চেষ্টা করবেন, যদি বেশি অ্যাকাউন্টে আপনারা মেনটেন করেন, অবশ্যই আমরা মড বা অটো সুইফট নিয়ে রাখার চেষ্টা করবেন। টাইপ অফ ডিপোজিট, মডটা আবার টার্ম ডিপোজিট করবেন না আপনারা ফিক্সড ডিপোজিট করবেন? মডটা আপনারা টার্ম ডিপোজিট রিইনভেস্ট করে দিলেন। হ্যাঁ, অবশ্যই মডটা যদি বেশি লেনদেন করেন, আর যদি মনে করেন যে না আমি অ্যাকাউন্টটা খুলছি অল্প অল্প করে জমাবো, ও সবসময় অল টাইম টাকা বেশি লেনদেন হবে না, ঢুকবে না বেরোবে না, তাহলে কিন্তু অটো মডটা দরকার নেই। D3টা কি বলছে, রেকারিং ডিপোজিট, মাসে 100 200 হয় জমানোর জন্য, বা 1000 5000 মান্থলি রেকারিং করলে এটা। আমি সেভিংস অ্যাকাউন্ট খুলছি, আমার এটা দরকার নেই। D4টা আমার দরকার নেই। এবার আমি চলে যাচ্ছি পরের পাতায়, 4 নম্বর পাতায়। দেখুন, এরপর আপনাদের কিন্তু এফ এফ ঘরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘর। এফটা কিন্তু আপনারা অবশ্যই ভালো করে ফিল আপ করবেন। হ্যাঁ, এফটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। দেখুন, রিন্টু মালিক, এখানে লিখলাম রিন্টু মালিক, আপনার নাম লিখে দিলেন। ঠিক আছে। আপনি যে অ্যাকাউন্টে নমিনি করতে চাইছেন, আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্ট নাম্বার পাবেন না, এটা অফিস বসিয়ে নেবে। ওয়ান্ট নমিনি, এবং নমিনিটা যেন পাসবুকে থাকে প্রিন্টেড, লিখে দিলেন। আর টাইপ অফ ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট। নেম, যাকে নমিনি করছেন, আপনি যাকে নমিনি করছেন নমিনির নাম। রিন্টু মালিকের নমিনি শ্যামলী মালিক। এবার অ্যাড্রেস অফ দ্য নমিনি, নমিনির ঠিকানা, নমিনির ঠিকানা লিখে দিলেন। আপনার যে নমিনি করলেন তার ঠিকানা লিখে দিলেন, ভিলেজ জয়রামপুর, সেম ঠিকানাটা লিখে দিলেন। পোস্ট দিহিবাইরা, পুলিশ স্টেশন আরামবাগ, আপনি বাকি লিখে দিলেন। এরপর বলছে মোবাইল নাম্বার, নমিনির মোবাইল নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না চাইলে ইম্পর্টেন্ট কিছু না, না চাইলে না দেবেন। রিলেশনশিপ উইথ নমিনি, রিন্টুর মায়ের নাম হচ্ছে শ্যামলী মালিক, তাহলে মাদার। আপনি বাবাকে করলেন বাবার নাম লিখবেন, হাজব্যান্ড ওয়াইফকে করলে, স্বামী স্ত্রী করলে স্বামী স্ত্রী, রিলেশনশিপ লিখে দেবেন। শ্যামলী মালিকের বয়স হচ্ছে, এখানে বয়সটা দিয়ে দেবেন 60 বছর। এবার আসছে সই, সিগনেচার।
এইখানে রিন্টু মালিকের সিগনেচার। নমিনি না করলে আপনার এইখানে সিগনেচার হবে, নমিনি করলে এইখানে সিগনেচার। অবশ্যই নমিনি করুন প্রত্যেকটা অ্যাকাউন্টে। তাহলে এখানে সিগনেচার করলাম। এবার চলে আসে ডিক্লারেশান। আমি যে অ্যাকাউন্টটা ফিল আপ করুন নিজেই ফিল আপ করেছি, তার ডিক্লারেশান এখানে দিচ্ছি। এখানেও কিন্তু একটা সইগুলো কিন্তু খেয়াল করবেন। এটা কিন্তু অফিস পারপাস ইউজ, এটা আপনাকে আর কিছু করতে হবে না। এবার চলে যাই পরের পাতায়। দেখুন এই পাতাটি মূলত দিয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন, যে সেভিংস অ্যাকাউন্টের নিয়মকানুন কী আছে, কীরকম কী লেনদেন করবেন, এটিএম কার্ডের কী নিয়ম আছে, প্যান কার্ড কখন সাবমিট করবেন, 15 GH কেন দেবেন, এসব নিয়মকানুন লেখা আছে। এগুলো কেউ পড়ে না, তবু আপনারা চাইলে পড়তে পারেন। আর পড়ে যদি নাও পড়েন কিন্তু এখানে সিগনেচারটা ব্যাংক দেখবে না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা খুলবে না। এখানে সিগনেচারটা কিন্তু লাগবে আপনার। এখানে কিন্তু আপনি সিগনেচারটা করে দিলেন। এটা আপনাকে কপি ব্যাংক ছিঁড়ে দিয়ে দেবে অ্যাকাউন্ট হওয়ার পর, আপনার নমিনি অ্যাকনোলেজমেন্ট কপি। এবার যাচ্ছি তারপরের পাতায়। এই পাতায় কিন্তু আপনাকে কিছু গাইডলাইন ব্যাংক কিন্তু দিয়েছে, ব্যাংকের যে রুল সে নিয়মকানুন কিন্তু দিয়েছে, আপনারা নিজে কিন্তু পড়ে নেবেন। এটা ফিল আপের কিছু নেই। এবার যাচ্ছি নেক্সট পাতায়। আমি বলেছিলাম যে প্যান কার্ড যদি কারো না থাকে ফর্ম 60 সাবমিট করতে হবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, ওনাকে তো প্যান কার্ড নেই, আমি দেখিয়ে দিচ্ছি রিন্টু মালিক কিন্তু প্যান কার্ড আছে। যাতে প্যান কার্ড থাকবে তাদের এটা ফিল আপ করার দরকার নেই। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি ফর্ম ফিল আপ কী করে করবেন, তাই আমি প্যান কার্ড নেই এটা দেখিয়ে দিচ্ছি যে রিন্টু মালিকের প্যান কার্ডে ফর্ম 60 কীভাবে সাবমিট করবেন। এরপর আসছে আপনার ডেট অফ অ্যাপ্লিকেশান। আপনি যে প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন তার ডেট অফ কবে অ্যাপ্লাই করেছেন তার একটা ডিক্লারেশন আপনাকে দিতে হয়। আপনি লিখে দিলেন যে আমি আজকেই প্যান কার্ড অ্যাপ্লাই করেছি, আগামী দিনে আমি ব্যাংকে জমা দেবো। অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি থাকে আপনি দিয়ে দেবেন। আর এখানে এগ্রিকালচার ইনকাম, যদি আপনার ইনকামটা যদি এগ্রিকালচার উপর হয়, মানে ধান ফান থেকে বা চাষাবাদ থেকে হয়, আপনি এগ্রিকালচার ইনকাম। আর যেহেতু আদার দেন ইনকাম হলে আদার দেন, এখানে আপনি জিরো বসাতে পারেন। যদি 1,20,000 টাকা ইনকাম দিয়েছি, আমি দুটো ঘরে 60 করে বসিয়ে দিলাম। ভেরিফিকেশনের জায়গায় আপনার নাম লিখে দিলেন, এখানে আপনার নাম হবে, আর কিছু না। আর এখানে আপনার যে ডেটে আপনি জমা দিচ্ছেন ভেরিফাই, নিজেকে এটা নিজের ফর্ম থেকে নিজে ভেরিফাই করছেন। হ্যাঁ, 13 সেপ্টেম্বর 2025। এখানে আপনার কিন্তু সই, ফর্ম 60 সাবমিশন কিন্তু খুব সহজে দেখিয়ে দিলাম। এবার দেখুন ডিটেলস অফ রিলেটেড পারসন। এটা হচ্ছে যদি মাইনর অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে লাগে এই পার্টটা, মাইনর অ্যাকাউন্ট মানে 18 বছরের নিচে বা 10 বছরের নিচে যখন লাগে তখন কিন্তু এই পার্টটা অবশ্যই ফিল আপ করতে হয়। আর এটা হচ্ছে ফাটকা ডিক্লারেশন, ফাটকাটা আপনাকে দিতে হবে। ফাটকা হচ্ছে সিটি অফ বার্থ লিখে দিলেন আপনি, কোন শহরে জন্ম, কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্ম। এখানটা কিছু করার দরকার নেই, এখানে শুধু আপনার ঠিকানাটা লিখে দেবেন। দেখুন ফর্ম ফিল আপ করা কিছু নেই। আপনারা অনেকে বোঝেন না যে 5 পাতার ফর্ম দিয়েছে, কি লিখবো রে বাবা, কি করে করব, ব্যাংকে গিয়ে ধরেন যে আমাকে করে দিন একটু। এবার তাদের কি সময় আছে? তাদের তো আপনার মতো কতজন কাস্টমার যাচ্ছে, তারা তো করে দিতে পারবে না। কিছুই নেই, আপনারা অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে হেল্প করে দেবো। আর একবার দুবার দেখলেই, অসুবিধা কিচ্ছু নাই। আপনি দেখলেন যে 5টা 6টা পাতা যে ফিল আপ করলাম, অর্ধেকটা তো আপনার নিয়মকানুনই চলে গেল। আর কি আছে আপনার এর সাথে কি আছে, শুধু নাম ঠিকানা ফিল আপ করতে করতে 5 পাতা ভর্তি হয়ে গেল, আর এক্সট্রা করে কিছু করতে হয় না। শুধু জানলেই হলো কোনখানে কি লিখবো। ভালো থাকবেন। আর আমার যদি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন। আর যারা পুরনোরা আছেন তারা তো আমাকে অবশ্যই সাপোর্ট করছেন, পাশে আছেন। ধন্যবাদ। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকে কিছু বন্ধু আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেছে যে এটিএম কার্ডের ফর্ম যে আমরা ভরি ব্যাংকে গিয়ে, সেটা কিভাবে ফিল আপ করবো। চলুন সেটা নিয়ে আমরা আজকে দেখি কিভাবে ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ। আমার হাতে ফর্মটি চলে এসেছে, বলে দিচ্ছি স্টেট ব্যাংকের এটিএম ফর্ম। এখানে কি কি লিখতে হবে মোটামুটি একটা এখানে দেওয়া রয়েছে যে বক্স স্পেস বিটুইন ইচ ওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো, নাম, একটা কাস্টমার আমি এটিএম অ্যাপ্লিকেশন করছি সেই কাস্টমারের নাম লিখছি, জয়ন্ত, প্রত্যেকটা ঘরে একটা একটা করে ওয়ার্ড লিখবো।
জয়ন্ত, NTA, জয়ন্ত মালিক, MALIK। আমরা মেল বা ফিমেল এটা তো জানি, যেই ঘরটা হবে সে ঘরে টিক মেরে দেবো। এবার বলছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, মানে কোন ঠিকানায় আপনি এটিএমটা নিতে চাইছেন বা ব্যাংকে কোন ঠিকানায় আছে এটিএম কার্ডটি। ঠিক আছে, এখানে আমরা ভিলেজ লিখে দিলাম, ভিলেজ কালিদোনা, KALIDONA। এটা কিন্তু আমি একটা দেখানোর জন্য করছি। হ্যাঁ, একই যদি কোনো কাস্টমারের যদি নাম মিলে যায় ঠিকানার সাথে, কেউ কিছু মনে করবেন না, জাস্ট আমি একটা দেখানোর জন্য করছি যে কীভাবে আমি ফর্মটা ফিল আপ করছি বা কোথায় কী লিখতে হবে। ফুল অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে দেবো, বা কেয়ার অফ চাইলেও দিতে পারি, কেয়ার অফ কেউ দিতে চাইলে দিতে পারি। এবার আমরা এখানে লিখবো পোস্ট, POST, পোস্ট। পোস্ট হচ্ছে হাট বসন্তপুর, HAT স্পেস দিয়ে এখানে ধরছি, আমরা পরের ঘরটা লিখছি বসন্ত, BASANTAPUR। এবার লিখে দেবো পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন আরামবাগ। এখানে পুলিশ স্টেশন লিখে দিলাম। এবার বলছে টাউন অথবা সিটি, আমি এখানে আরামবাগ করে দিলাম, আমাদের সিটিটা এখানে ত্রিবেণী হবে, আরামবাগ করে দিলাম, আরামবাগ। এবার হচ্ছে স্টেট, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল, যেহেতু বাংলায় বলছি ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার, যেই ঠিকানায় ওনার পিন নাম্বার, যে ঠিকানায় টিমটা রিসিভ করবো, পিন নাম্বার। টেলিফোন নাম্বার যদি কারোর থাকে দিতে পারেন, অথবা মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বার, যার যা মোবাইল নাম্বার হবে। হ্যাঁ, এবার বলছে ইমেল আইডি, যদি ইমেল আইডি আপনাদের থাকে অবশ্যই এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, জয়ন্ত ছোট হাতে ইমেল আইডি লিখে দেবেন। এরপর কি যাব, প্রাইমারি অ্যাকাউন্ট না সেকেন্ডারি অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রাইমারি অ্যাকাউন্ট মানে আমরা একই অ্যাকাউন্টে দুটি কার্ড নেওয়া যায়, বা অন্য কার্ডের সঙ্গে একটা কার্ড মার্জ করা যায়। আমি এখানে প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করব, প্রাইমারি অ্যাকাউন্টের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে, কারো কারেন্ট অ্যাকাউন্ট থাকলে কারেন্ট টিক মারতে পারি। ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আমি অ্যাপ্লাই করছি, এখানে ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে অ্যাপ্লাই করছি, এটা পাসবুকে কিন্তু উপরে লেখা থাকে কোন ব্রাঞ্চে অ্যাপ্লাই করছি। এবার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নম্বর, আমার যে অ্যাকাউন্ট নম্বরটি আছে আমি সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবো, যে অ্যাকাউন্টের ওপর আমি এটিএম কার্ড অ্যাপ্লাই করতে চাইছি। SBI সাধারণত 11টি নাম্বার হয়, মিলিয়ে দেখে নেবেন এখন অ্যাকাউন্ট নাম্বার। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবো। এবার ডিক্লারেশনটা আমি পড়ে নেবো, যে ডিক্লারেশনে কী লেখা রয়েছে। আর এখানে হচ্ছে কাস্টমার সই, সিগনেচার, এখানে কাস্টমারের সিগনেচার, যা ব্যাংকে যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা করতে হবে, ব্যাংকে যেভাবে যার সিগনেচার আছে সেভাবে করতে হবে। অ্যাকাউন্ট যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় সিঙ্গেল অ্যাকাউন্ট যদি জয়েন্ট থাকে আইদার অথবা সার্ভাইভার রাখতে পারি, যে যাই অ্যাকাউন্টে যেভাবে করা আছে। আর কিন্তু এখানে কিছু ফিল আপ করতে হবে না। এরপর এর সাথে আমি KYC ডকুমেন্টটা দিয়ে দেবো, আমার ফর্ম ফিল আপ রেডি। KYC ডকুমেন্টটা দিয়ে দেবো, মানে আধার, ভোটার, প্যান, আমি KYC ডকুমেন্ট দিয়ে দেবো। KYC ডকুমেন্ট দিলে আমার এই ফর্মটা আমি ব্যাংকে জমা করলে আমার কিন্তু এটিএম কার্ড চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, যারা জিজ্ঞাসা করেছেন এটিএম কার্ড কীভাবে ফর্ম ফিল আপ করবো তাদেরকে জানিয়ে দিলাম, এইভাবে আপনারা করবেন। অসুবিধা হলে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, বাবা যেমন মেসেজ করেছিলেন মেসেজ করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কিছু কাজে লেগে থাকে বা কাজে লাগবে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। টাইপে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে যার নাম মানি ব্যাক প্লাস, SBI স্মার্ট মানি ব্যাক প্লাস। আগে আমি বলবো যে মানি ব্যাক প্রোডাক্ট কাদের জন্য জরুরি, কেন জরুরি, আর কি জন্য করবেন। দেখুন, মানি ব্যাক মানে হচ্ছে যে আপনার মানি ব্যাক পলিসি কথা অর্থ হচ্ছে যে আপনি অল্প অল্প করে টাকা আপনি ব্যাক পাবেন নির্দিষ্ট সময় অনুযায়ী, এবং তার সাথে আপনি ইন্স্যুরেন্স কভারেজ পাবেন, লাইফ ইন্স্যুরেন্স কভারেজ পাবেন। অনেকের পক্ষে আমরা দেখেছি টার্ম ইন্স্যুরেন্স নেওয়া হয়ে ওঠে না, মানে টার্ম ইন্স্যুরেন্স মানে তো টাকা ফেরতযোগ্য নয়,
কিছু গরিব মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছেন, এবং অনেকেরই মানি ব্যাক পলিসিটা শুধু গরিব মধ্যবিত্ত না, প্রত্যেকের জন্যই কিছু কিছু কাজে লাগে। কিভাবে কাজে লাগে? আগে আসি আমি ছোট ছোট স্বপ্নের কথা। ধরুন আমি ঠিক করলাম যে 5 বছর পর একটা আমার বাইকটা চেঞ্জ করব। কি আজকে আমি ভিভো ফোন ইউজ করছি, 5 বছর ফোন একটি অ্যাপেলের ফোন কিনবো। কি আপনার ঘরটা একটু রং করব। কি আপনার ছেলের একটু পড়াশোনার জন্য টাকার দরকার, প্রতি 2 বছর 3 বছর ছাড়া একটু টাকা পেলে ভালো হয়। এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট খরচগুলোর জন্য মানি ব্যাক পলিসি দুর্দান্ত। দেখুন, মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চল। আপনার কাছে ক্যাশ ক্যাপিটাল কিছু টাকা আছে, আপনি ভালো করে দেখে নেবেন ওই ক্যাশ টাকা কিন্তু আপনার কাছে থাকবে না। আপনার এখন তো ফোনপে গুগল পের যুগ, এখন যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টেও টাকা রাখেন তাও কিন্তু খরচা হয়ে যাবে। তো মানে জরুরি আছে, দরকার কিছু জিনিস মোবাইল থেকে টুক করে অর্ডার করে কিনে নিলেন, মানে এই ছোট ছোট খরচগুলো আমরা তো আর বাঁচাতে পারছি না। আগে যেমন ছিল পোস্ট অফিসে টাকা রেখে দিলাম, পোস্ট অফিসে গেলে তারপর টাকা তুলতে পারবো, ব্যাংকে টাকা রেখে দিলাম, ব্যাংকে গেলে তারপর টাকা তুলতে পারবো। এখন তো সেসব না, এখন আমার যে কোনো জিনিস খেতে মন যাচ্ছে আজকে একটু, আমি টুক করে অর্ডার করে দিলাম। মানে এইগুলোর জন্য কি হয়, আমাদের যে ছোট ছোট সঞ্চয় এগুলো আমরা করতে পারছি না। আর সেই জন্যই যদি আমি কোথাও একটা সেভিংস করে রাখি ছোট ছোট আমার কাজের জন্য, স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, তাহলে কিন্তু আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা প্রত্যেকের নিজের মতো করে একটি ছোট ছোট স্বপ্ন তৈরি করুন, যেগুলো আপনি বাস্তব করবেন, এবং সেগুলি মানি ব্যাক পলিসির মাধ্যমে। আসি যারা টার্ম ইন্স্যুরেন্স নিতে পারছে না তাদের জন্য কি সুবিধা। দেখুন, আপনি টার্ম প্ল্যান নিতে পারছেন না, কারণ বছরে আপনার বয়স হয়ে গেছে আজকে 30 বছর বা 40 বছর, আপনার বছরে 20-25 হাজার টাকা করে প্রিমিয়াম লাগবে একটা টার্ম বিমা নিতে গেলে, এবং সেই টাকাটা ফেরতযোগ্য নয়। তা আপনি চাইছেন যে না, আমি তো টার্ম বিমা তো অবশ্যই ভালো, আপনি চাইছেন যে না, আমি তো টার্ম বিমা নিতে পারবো না, আমি খেটে খাওয়া মানুষ, আমি অল্প অল্প করে সঞ্চয় করছি, তাদের জন্য কিন্তু মানি ব্যাক পলিসি দুর্দান্ত, খুব ভালো। মানি ব্যাক পলিসি কি? মানি ব্যাক পলিসিটা যেটা আরম্ভ করেছে এসবিআই লাইফ থেকে, স্মার্ট মানি ব্যাক প্লাস। স্মার্ট মানি ব্যাক প্লাসে কি আছে? স্মার্ট মানি ব্যাক প্লাসে আমাদের দিচ্ছে 130, মানে টোটাল বেনিফিট হচ্ছে 130%। যা সাম অ্যাসেট নেবো তার 130% আমরা অবশ্যই ফেরত পাবো। আগে কি হতো, আগে আমাদেরকে 110% ফেরত দেওয়া হতো। আমি আগের প্ল্যানগুলোই দেখেছি, মানি ব্যাক প্ল্যানগুলোই, কিন্তু বর্তমানে সেটা 130% করা হয়েছে, যেন প্রিমিয়ামের থেকে বেনিফিট যেটা হয়, বেনিফিটটা যেন বেশি হয়, সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা কিভাবে পাবো? মানি ব্যাক প্ল্যানটিতে ঠিক করা হয়েছে 4টে ভাগে মানি ব্যাক দেওয়া হবে, এবং 5 নম্বর বেলায় টাকা ম্যাচুরিটি দেওয়া হবে। 4বার মানি ব্যাক পাওয়া যাবে। আমরা দেখেছি আগের মানি ব্যাক প্ল্যানেতে 110% আমাদেরকে সাম অ্যাসেটের উপর রিটার্ন দেওয়া হয়েছে, মানি ব্যাক দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু 110% না, এক্ষেত্রে ঠিক করা হয়েছে 130% দেওয়া হবে। কারণ মানি ব্যাক যে টাকাটা আসবে, যেটা সাম অ্যাসেটের যে টাকাটা আসবে, তার থেকে যেন প্রিমিয়ামের অ্যামাউন্টটা বেশি না হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু এই পলিসিটি কিন্তু সাজানো হয়েছে। এখানে মানি ব্যাক কিন্তু আমরা 4টে অপশানে পাবো, 4টে ভাগে পাবো, 4টে ভাগে পাবো, এবং 5 নম্বর ম্যাচুরিটি পাবো। তাহলে কীভাবে পাবো? প্রথম মানি ব্যাকটা আসবে 15% টাকা, সাম অ্যাসুরেন্সে 15%। দ্বিতীয় মানি ব্যাকটা আসবে 20% টাকা, সাম অ্যাসুরেন্স 20%। তৃতীয় মানি ব্যাকটা 25%, আর 4 নম্বরটা 30%, এবং 5 নম্বরটা হচ্ছে ম্যাচুরিটি 40% প্লাস আমার যে বোনাস আছে, টার্মিনাল রিভার্সারি বোনাস এবং টার্মিনাল বোনাস। আমি কি ফেদার্সে দিচ্ছে কি যে ফ্লেক্সিবিলিটি প্রিমিয়াম পেমেন্ট অপশান। প্রিমিয়াম যে আপনি পেমেন্ট করবেন, সে প্রিমিয়াম অপশানটা কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন। আর কি দিচ্ছে? প্রিমিয়াম ডিসকাউন্ট ফর হায়ার সাম অ্যাসিওর, মানে আপনারা যদি বেশি টাকার সাম অ্যাসিওর নেন তাহলে কিন্তু প্রিমিয়ামের ওপর ডিসকাউন্ট থাকছে। পরপর আসছি যে কত টাকার ওপর প্রিমিয়াম নিলে আপনাদের সাম অ্যাসিওর ডিসকাউন্ট আসে। আর আছে কি ট্যাক্স বেনিফিট, ইনকাম ট্যাক্সের যে আপনার 80cc ধারা যেটা আছে আপনার পুরনো স্ল্যাবে, সেটা তো পাচ্ছেন, এবং যেগুলো ইনকাম ট্যাক্সের লয়েতে যে সাবজেক্টের রুল আছে সেই ছাড়তে আপনারা পাবেন। এলিজিবিলিটি কি আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 30 দিনের বাচ্চা থেকে করা যাবে এন্ট্রি এজ, এবং 55 বছর বয়স পর্যন্ত করা যাবে। 30 দিনের বাচ্চা থেকে 55 বছর বয়স পর্যন্ত আপনি করতে পারবেন মানি ব্যাক পলিসি। আর ম্যাচুরিটি হতে হবে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। বাচ্চার যদি করে থাকেন 18 বছর, আপনাকে মিনিমাম 18 বছর না হলে টাকা ম্যাচিওর পাবেন না।
টোটাল ম্যাচিওর। আর ম্যাক্সিমাম আপনার 55 বছর যদি কারো নিয়ে থাকেন তার 70 বছর ম্যাচিওর পাবেন। 70 বছরের পর কিন্তু আর নিতে পারবেন না, মানে 71 থেকে আপনি কি ম্যাচিওর নেবেন বা সেটা কিন্তু করতে পারবেন না। মানে 55 বছরে যদি আপনি 16 বছরের টার্মটা নিতে পারবেন না, 15 বছরের টার্ম নিতে পারবেন। সাম অ্যাশোর মিনিমাম কত দিচ্ছে? সাম অ্যাশোর মিনিমাম আপনি 2 লক্ষ টাকা থেকে নিতে পারবেন, এবং ম্যাক্সিমাম কিন্তু কোনো লিমিট নেই, আপনার ইনকাম ট্যাক্স অনুযায়ী বা আপনার আইটি ফাইল অনুযায়ী যতটা নিতে চাইবেন ততটা নিতে পারবেন। প্রিমিয়াম পেমেন্ট টার্ম অ্যান্ড পলিসি টার্ম কী কী আছে দেখুন। প্রিমিয়াম পেমেন্ট টার্ম আছে 3টে অপশানে, 7 বছর, 10 বছর এবং 12 বছর। প্রিমিয়াম পেমেন্ট টার্ম 7 বছর, 10 বছর, 12 বছর। আর পলিসি টার্ম হচ্ছে 15 বছর থেকে 25 বছর একটা নেওয়া যাবে, যেটা আপনার 7 বছরের টার্ম। 10 বছরের টার্মটা 20 বছর থেকে 25 বছর নেওয়া যাবে, আর 12 বছরের টার্মটা 20 বছর থেকে 25 বছর নেওয়া যাবে, সর্বাধিক 25 বছর পর্যন্ত নেওয়া যাবে। এবার হচ্ছে প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি। প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি আপনারা প্রিমিয়াম কিভাবে জমা দিতে পারবেন দেখুন। ইয়ারলি জমা দিতে পারবেন, বেস্ট সব থেকে ইয়ারলি। যদি আপনি ইয়ারলি না পারেন আপনি কিন্তু হাফ ইয়ারলি মোডে পারবেন, এবং আপনি কিন্তু মান্থলি মোডেও দিতে পারবেন। এবং যদি আপনি হাফ ইয়ারলি মোডে দেন তার জন্য আপনার প্রিমিয়ামটা কিন্তু 51% দিতে হবে, মানে 50% না। আপনি ইয়ারলি মোডে ধরুন 100 টাকা দিচ্ছেন, হাফ ইয়ারলি মোডে দিতে হবে আপনাকে 51 টাকা দিতে হবে, মানে 51 102 টাকা দিতে হবে। আর যদি মান্থলি মোডে দেন তাহলে 8.50 হিসেবে আপনাকে দিতে হবে, 12 দিয়ে গুণ করে নেবেন, এক্সট্রা টাকাটা ওটা পে করতে হবে, যেহেতু আপনি কম টাকা দিয়ে 2 লক্ষ টাকার বেনিফিট নিচ্ছেন বা 10 লক্ষ টাকা বেনিফিট নিচ্ছেন, সেজন্য এটা এক্সট্রা দিতে হবে। প্রিমিয়াম অ্যামাউন্ট কী হবে? প্রিমিয়াম অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম হতে হবে 20,000 টাকা ইয়ারলি, হাফ ইয়ারলি করলে 10,200 টাকা এবং মান্থলি করলে 1700 টাকা। ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। রাইডার কি কি আছে এখানে? 2টি রাইডার আপনার আছে, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট আর একটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট। মানে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তার একটা বেনিফিট থাকছে, সেটা নিতে পারবে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এবং এর সাথে যদি কোনো অঙ্গহানি হয় সেই রাইডারও কিন্তু নিয়ে রাখতে পারবে, এর সাথে কিন্তু নিয়ে রাখতে পারবে। বোনাস দেখুন, বোনাস যেভাবে এসবিআই, আপনারা বোনাস তো নিশ্চয়ই যারা জানেন এসবিআই লাইভ কীভাবে বোনাস ডিক্লেয়ার করে বা কোত্থেকে জানা যায়, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে এসবিআই লাইভ বোনাস বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। অথবা স্মার্ট কেয়ার অ্যাপস থেকে আমি পরের দিন দেখিয়ে দেবো যে কীভাবে কোন ফান্ডের বা কোন প্রোডাক্টের বোনাস কত টাকা লঞ্চ করেছে, আপনি কিন্তু দেখিয়ে দেবেন, জানতে পারবেন স্মার্ট কেয়ার অ্যাপস থেকে, এসবিআই লাইভ স্মার্ট কেয়ার অ্যাপস। ডেট বেনিফিট কী আছে? ডেট বেনিফিট হচ্ছে যা আপনার সাম অ্যাসিওর তার 110%, তার আপনার 105% প্রিমিয়াম পেড। এর সাথে কি আছে? এটা ছাড়া যদি বোনাস ঘোষিত হয়, বোনাস সাম অ্যাসিওর সহ যোগ করে যেটা হবে, যেটা সব থেকে বেশি হবে, সেই অপশানে কিন্তু ডেট বেনিফিট আছে। সার্ভাইভাল বেনিফিট কীরকম? মানে আপনি সার্ভাইভাল বেনিফিট মানে পলিসি নিয়েছেন, পলিসি নিয়ে জীবিত থাকলেই তবে মানি ব্যাকটা পাওয়া যায়। কীভাবে পাবেন? ধরুন কেউ 15 বছরের টার্ম নিয়েছেন, 15 বছরের টার্ম নিলে প্রথম 3 বছর পর একটা মানি ব্যাক আসবে, 3 দিয়ে ভাগ হবে, প্রথম 3 বছর পর একটা মানি ব্যাক আসবে, 15% টাকা পাবেন। 3-এর পর 6 বছরে আপনার একটা মানি ব্যাক আসবে, সেখানে আপনি 20% টাকা পাবেন। 6-এর পর আপনি 9 বছর পর মানি ব্যাক পাবেন, 9 বছরে আপনার 25% টাকা আসবে, এবং 12 বছরে পাবেন, 12 বছরে পাবেন 30%, এবং লাস্টে আপনি যখন 15 বছর ম্যাচুরিটি নিচ্ছেন 40% টাকা সাম অ্যাসুরেন্সের, এবং এর সাথে আপনার যে 15 বছর ধরে যে রিভার্সারি বোনাস এবং টার্মিনাল বোনাস যেটা ডিক্লেয়ার হবে, সেই টোটাল বোনাসের টাকাটা সহ আপনি কিন্তু 15 বছরে একদম ম্যাচুরিটি পাবেন, যদি আপনারা 15 বছরের টার্ম নেন। এবার যদি 20 বছরের টার্ম নেন, 20 বছরের টার্ম নিলে আপনার প্রত্যেক 4 বছর ছাড়া মানি ব্যাক আসবে, সার্ভাইভাল বেনিফিট পাবেন। প্রত্যেক 4 বছর কমপ্লিট হবে, মানে প্রথম 4 বছর ধরে নিলাম, প্রথম 4 বছরে আপনি 15% পেলেন, 4 বছর পর 8 বছরে আপনি 20% পেলেন, 8-এর পর 12 বছরে গিয়ে আপনি 25% পেলেন, এবং 16 বছরে গিয়ে 30% পাবেন, এবং লাস্টে 20 বছর ম্যাচুরিটি, 20 বছর টার্ম বলেছিলাম, 20 বছরে গিয়ে আপনি 40% টাকা প্লাস আপনার যে রিভার্সারি বোনাস এবং টার্মিনাল বোনাস আপনি কিন্তু পেয়ে যাবেন। এর সাথে একটা অপশান আছে 25 বছরের টার্ম। 25 বছরের টার্মটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেক 5 বছর ছাড়া আপনারা কিন্তু সার্ভাইভাল বেনিফিট পাবেন। প্রথম 5 বছর যে কমপ্লিট হবে 15% টাকা পাবেন, 5 বছর পর 10 বছর কমপ্লিট হলে 20% টাকা পাবেন, 15 বছর কমপ্লিট হলে 25% টাকা পাবেন, 20 বছর কমপ্লিট হলে 30% পাবেন, এবং লাস্ট 25 বছরে গিয়ে আপনারা 40% টাকা সাম অ্যাসুরেন্স 40% টাকা পেয়ে গেলেন, টোটাল 130% পেয়ে গেলেন। এর সাথে ম্যাচুরিটিতে কিন্তু আপনার এই 25 বছরের যে বোনাস থাকছে সেই বোনাসটা কিন্তু আপনারা পাবেন একসাথে। রাইডারগুলো আপনারা যেটা নেবেন, রাইডারের জন্য আলাদা করে চার্জ দিতে হবে। একটা কথা মনে রাখবেন, রাইডারের জন্য কিন্তু 0 বছর থেকে কিন্তু রাইডার নিতে পারবেন না, মিনিমাম 18 বছর থেকে কিন্তু রাইডার নেওয়া যায়।
18 বছর বয়স থেকে রাইডার নেওয়া যায় এবং 65 বছর পর্যন্ত রাইডারটা রাখতে পারবেন। 65 পর কিন্তু রাইডারটা রাখতে পারবেন না। কেউ ধরুন 0 বছর বাচ্চার নামে করতে যাচ্ছেন 1 বছর বয়সে, সে কিন্তু রাইডার পাবেন না, এবং পেলেও 18 বছর বয়স হওয়ার পর পাবেন। আর কেউ ধরুন 55 বছর বয়সে গিয়ে পলিসি নিয়েছেন 15 বছরের জন্য, মানে 70 বছর ম্যাচুরিটি নিচ্ছেন, সেও কিন্তু রাইডার কিন্তু 65 পর পাবেন না। এটা মাথায় রাখবেন। মানে রাইডার এন্ট্রি এজ হচ্ছে 18 বছর এবং রাইডার এক্সিট হচ্ছে 65 ইয়ার্স। দুটি রাইডারের ক্ষেত্রে কিন্তু সেম। ল্যাপস পলিসির ক্ষেত্রে আপনাদের কি হবে দেখুন, যদি ধরুন পলিসি প্রিমিয়ামের ডেট পড়েছে আপনার আজকে 15 তারিখে, এই 15 তারিখ থেকে এর পরের মাসের 15 তারিখ পর্যন্ত পলিসিটা আপনার টেকনিক্যাল আপনি একটু সুবিধা পাবেন, 1 মাসের সুবিধা পাবেন যদি ইয়ারলি মোডে করেন। আর যদি মান্থলি মোডে করেন তাহলে কিন্তু আপনি টাইমটা পাবেন কিন্তু 15 দিন। 15 দিন পর্যন্ত, 15 দিনের পর কিন্তু সেটা টেকনিক্যাল ল্যাপস মোডে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু ক্লেম কিন্তু হবে না কোনো রকম। তাই মনে রাখবেন যে গ্রেস পিরিয়ড যেটা থাকছে তার মধ্যেই টাকা দেবেন। মানে মান্থলি মোডে কেউ যদি পলিসি পেমেন্ট করেন তার কিন্তু 15 দিন এক্সট্রা টাইম থাকছে। মানে আজকে 15 তারিখে ধরুন আপনার প্রিমিয়াম ডেট পড়েছে, সামনের মাসে 30 তারিখ পর্যন্ত আপনি টাইম পেলেন, কোনো রকম ফাইন কাটবে না, কোনো রকম আপনি কোনো রকম কিছু হয়ে গেলে ক্লেম পাওয়া যাবে। কিন্তু 30 তারিখের পর কিন্তু মান্থলি পলিসিতে আপনার কিন্তু আর কোনো রকম ক্লেম হবে না। এবং যদি 1 মাস পেরিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা ফাইন চার্জ দিতে হবে। আর ইয়ারলি এবং হাফ ইয়ারলি মোডের ক্ষেত্রে 1 মাস গ্রেস পিরিয়ড থাকে, 1 মাস পর পেরিয়ে গেলে কিন্তু টেকনিক্যাল ল্যাপসে চলে যায়। এবং প্রত্যেকটা মোডের ক্ষেত্রেই কিন্তু মান্থলি মোডের ক্ষেত্রে 3 মাস আর ইয়ারলি হাফ ইয়ারলি মোডের ক্ষেত্রে 6 মাস। 6 মাস হয়ে গেলে কিন্তু পলিসিটা ল্যাপস মোডে চলে যায়। ল্যাপস মোডে চলে গেলে তারপর আপনাকে আবার মেডিকেল দিতে হবে। মেডিকেল দেওয়ার পর তারপর আপনি কিন্তু পলিসিটা পুনরায় চালু করতে পারবেন। যদি এই বিষয় নিয়ে বিশদে জানার থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ল্যাপস টেকনিক্যাল মোডটা কিন্তু ভালো করে পরের দিন বুঝিয়ে দেবো। এবার বলছে রিডিউস পেড আপ ভ্যালু। যদি আপনারা পলিসি সারেন্ডার করতে চান তার যে পেড আপ ভ্যালু হবে সেটা কিন্তু আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন বা স্মার্ট কেয়ার অ্যাপসে কিন্তু দেখতে পারবেন। সেখান থেকে কিন্তু আপনারা পেড আপটা যদি মাঝখানে যদি আপনি মনে করেন যে টাকা তুলতে চাই তুলতে পারবো। হাই সাম অ্যাসিওর ডিসকাউন্ট। দেখুন আপনাকে প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে পলিসির ক্ষেত্রে সাম অ্যাসিওর যদি আপনি বেশি নেন তাহলে কিন্তু সাম অ্যাসিওরের ওপর ছাড় পাওয়া যায়। সেটা কত টাকার ওপর? যদি কেউ 15 থেকে 15 বছরের টার্ম নেন, 15 বছরের যদি টার্ম নেন, সেই 15 বছরের টার্মের ক্ষেত্রে 3 লাখ থেকে 4 লাখ পর্যন্ত কোনো রকম ছাড় পাওয়া যাবে না। সাম অ্যাসিওর 3 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত সাম অ্যাসিওরে কোনো ছাড় পাওয়া যাবে না। এবং এটা 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত কোনো রকম ছাড় পাওয়া যায় না। আর 4 লাখ টাকা থেকে 6 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে যদি 15 বছর পলিসি টার্ম নেন। এটা কিন্তু আমি অ্যামাউন্টের উপর বলছি না, এটা কিন্তু সাম অ্যাসিওরের উপর বলছি। যে আপনার 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা সাম অ্যাসিওর নিলে 15 বছরের টার্ম নিলে 2.5% পর্যন্ত ছাড় আছে। প্রথমে আপনি 2.5% টাকা ব্যাক পেয়ে যাবেন। চেষ্টা করবেন 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা সাম অ্যাসিওর নেবার। তাহলে কি হবে, আপনি 2 লক্ষ টাকা প্রিমিয়ামে যা ছাড় পাচ্ছেন না, যা প্রিমিয়াম দিচ্ছেন, 4 লক্ষ টাকা প্রিমিয়ামে আপনি গেলে কিন্তু 2.5% ছাড় পাবেন। এবং ওইটাই যদি 20 থেকে 24 বছরের পলিসি টার্ম নেন সেখানে কিন্তু 3.5% ছাড় পাবেন 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা। আর 25 বছরের টার্ম নিলে 4.5% টাকা পর্যন্ত প্রিমিয়ামের উপর ছাড় পাবেন। আর 6 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার ক্ষেত্রে 15 বছরের টার্ম নিলে 3.30% ছাড় পাবেন, 20 বছরের টার্ম নিলে 4.50% ছাড় পাবেন, আর 25 বছরের টার্ম নিলে 6% পর্যন্ত আপনি প্রিমিয়ামে ছাড় পাবেন। ভেবে দেখুন, প্রথমে 6% টাকা প্রিমিয়াম ছাড়, প্রত্যেক বছর এটা পাবেন, 6% তো পকেটে ঢুকে গেল। তাই চেষ্টা করবেন যে যদি সাম অ্যাসিওর যতটা বেশি নেওয়া যাবে তত কিন্তু হাই সাম অ্যাসিওর ছাড়টা পাওয়া যাবে। আর 10 লাখ অ্যাবভ যদি নেন 15 বছরের টার্মে কিন্তু 4%, 20 বছরের টার্মে 5.2 মানে 5 টাকা 20 পয়সা ছাড়, আর 25 বছরের টার্মে 7% কিন্তু ডিসকাউন্ট পাবেন। মোটামুটি আপনাদেরকে আশা করছি একটা মানি ব্যাগ যে নতুন প্রোডাক্টটা এসবিআই লাইফ থেকে নিয়ে এসছে তার সম্বন্ধে একটু সম্যক ধারণা দিতে পারলাম। বিশদে কিছু যদি আপনাদের আমার থেকেও বিষয়ে কিছু জানা থাকে আপনারা একটু জানাবেন। যদি আপনাদের কিছু জানা থাকে বা আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা একটু বলুন যে কী কী ভিডিও নিয়ে কী কী বিষয়ে ভিডিও করলে ভালো হয়। আপনারা যদি একটু বলেন তবেই তো আমার সাহস বাড়বে। আর অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো আছেন তারা আমার চ্যানেলটা একটু লাইক করে দেবেন। এবং যদি কেউ মনে হয় মানি ব্যাক পলিসি নিয়ে একটু জানার ইচ্ছা আছে বা করতে চাইছেন কীভাবে করবেন যোগাযোগ করবেন।
আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার হচ্ছে 9647010846, লিখে নেবেন 9647010846। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোনে হয়তো পাবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি যথাযথ সময় উত্তর দেবো। ধন্যবাদ। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে এসবিআইয়ের কাস্টমার রিকোয়েস্ট ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে কেওয়াইসি ফর্ম ফিল আপ করবো, মোবাইল নাম্বার স্টেট ব্যাঙ্কে চেঞ্জ করতে হলে কিভাবে করতে হবে, অ্যাকাউন্ট বন্ধ করতে হলে কী করতে হবে, বিয়ের পর নাম পরিবর্তন, পদবি পরিবর্তন, কিভাবে ফর্মগুলো ফিল আপ করবো, আরও অন্যান্য 14-15টা রকম আইটেম আছে যেগুলো ব্যাংকের আমাদের কিছু কিছু সময় চেঞ্জ করতে হয়, নমিনি চেঞ্জ, এইসব বিষয়গুলি আমি বিশদে ফর্ম ফিল আপ করে দেখাবো। আপনারা দেখতে থাকুন, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাবো। ধন্যবাদ। এই হচ্ছে কাস্টমার রিকোয়েস্ট ফর্ম। এবার আমরা পরপর পার্ট বাই পার্ট ফিল আপ করে নেব। এই ফর্মটার ক্ষেত্রে আমি যা কিছুই করতে চাই, মানে আপডেট চেঞ্জ, নমিনি চেঞ্জ, কেওয়াইসি আপডেট, আধার নাম্বার যোগ, প্যান কার্ড নাম্বার যোগ, যে কোনো সার্ভিস, দেখুন কী কী সার্ভিস আছে আমরা একটু দেখে নেব। প্রথম হচ্ছে আপডেট কেওয়াইসি, যেখানে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড, এনআরইজিএ কার্ড, এইসবগুলো আপডেট করার জন্য। 2 নম্বর আছে অ্যাড্রেস চেঞ্জ, ঠিকানা আগে আপনার অন্য ছিল, এখন বর্তমানে ঠিকানা চেঞ্জ করতে যাচ্ছেন, অ্যাড্রেস চেঞ্জ। 3 নম্বর হচ্ছে অ্যাড্রেসের জায়গায় ফাদার নেম, মাদার নেম বা স্পাউস নেম অ্যাড করার জন্য। 4 নম্বর আছে আধার লিঙ্ক করার জন্য, ডিবিটি পারপাস, যেটা গভর্নমেন্টের টাকা ঢোকে। 5 নম্বর প্লিজ ডিলিট মাই আধার ডেটা ফ্রম দ্য অ্যাকাউন্ট নাম্বার মেনশন অ্যাবাভ, যদি আপনি আধার নাম্বারটাকে আপনি ওড়াতে চাইছেন সেজন্য 5 নম্বর কলমটা। 6 নম্বর যদি প্যান কার্ড যোগ করতে চান অ্যাকাউন্টে, প্যান কার্ড যোগ করার জন্য। 7 নম্বরে আপনার অ্যাকাউন্টে যদি ইমেল আইডি অ্যাড করা থাকে, 7 নম্বর কলমটা ইমেল আইডি অ্যাডের জন্য। 8 নম্বর কলমটা হচ্ছে চেঞ্জ মাই টাইটেল, মানে আপনার কোনো কারণে আগে হয় না শেখ আছে, বা আমাদের হিন্দুদের কোনো রকম ভুল আছে, বা পদবিটা, চেঞ্জ মাই টাইটেল মানে হচ্ছে পদবিটা ভুল আছে, বা বিয়ের পর পরিবর্তন করতে চাইছেন, সেজন্য পদবি চেঞ্জ। চেঞ্জ মাই নেম, কোনো কারণে আপনাদের নামটাকে চেঞ্জ করতে চাইছেন, নাম আগে যা ছিল এখন নাম আলাদা হচ্ছে, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ মোবাইল নাম্বার ম্যাক্সিমাম লোকেরই এই প্রবলেম থাকে, মোবাইল নাম্বার কীভাবে পরিবর্তন করব, কীভাবে ফর্ম ফিল আপ করবো। 11 নম্বর কলমটা আছে অ্যাকাউন্ট ট্রান্সফারের কলম, অ্যাকাউন্ট সিআইএফ বোথ। 12 নম্বর কলমটা আছে চেঞ্জ মোড অফ অপারেশন, যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে বা 3 জনের অ্যাকাউন্ট আছে তাদের মোড অফ অপারেশন, একা টাকা তুলবে না দুজনে যে কেউ টাকা তুলবে, না যে কোনো একজন টাকা তুলবে, এই একটা ব্যাপার থাকে, মোড অফ অপারেশন। 13 নম্বরটা হচ্ছে রিকোয়েস্ট টু অ্যাক্টিভেট মাই ইনঅপারেটিভ বা ডরম্যাট অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট বন্ধ থাকে, ইনোভেটিভ অ্যাকাউন্ট দীর্ঘদিন লেনদেন করেনি সেক্ষেত্রে ইনোভেটিভ অ্যাকাউন্ট। 14 নম্বর কলমটা হচ্ছে কনভার্ট মাই অ্যাকাউন্ট ফ্রম মাইনর টু মেজর, কারণ অ্যাকাউন্ট 18 বছর বয়স হয়ে গেছে, আগে 18 বছর আগে অ্যাকাউন্ট খোলা ছিল, বর্তমানে সেটা ব্যাংকে মাইনর মেজর করতে হয়, কনভার্ট করার জন্য আবেদন। 15 নম্বর কলমটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ, কেউ আগে এমনি সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলেন, বর্তমানে চাকরি বাকরি পেয়েছেন, স্যালারি প্যাকেজ করতে পারবেন, এবং সেভিংস ব্যাংক থেকে এনআরও সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। 15 নম্বর কলমটা আছে কারেন্ট অ্যাকাউন্টের ভ্যারিয়েন্ট চেঞ্জ, রেগুলার আছে, গোল্ড আছে, ডায়মন্ড কারেন্ট অ্যাকাউন্ট আছে, প্লাটিনাম কারেন্ট অ্যাকাউন্ট আছে, এইসব বিষয় নিয়ে পরে বলবো যে গোল্ড কারেন্ট অ্যাকাউন্ট কী, রেগুলার কারেন্ট অ্যাকাউন্ট কী, ডায়মন্ড কারেন্ট অ্যাকাউন্ট কী, প্লাটিনাম কারেন্ট অ্যাকাউন্ট কী। 16 নম্বর ঘরটা হচ্ছে চেঞ্জ মাই সিগনেচার ইন অ্যাবভ মেনশন অ্যাকাউন্ট, আপনাদের আগের সিগনেচার যেটা ছিল সেই সিগনেচার এখন মিলছে না কোনো কারণে, বা আপনি চেঞ্জ করতে চাইছেন, এখন সিগনেচারটা ভালো করে করতে চাইছেন, তাই পুরনো সিগনেচারটা চেঞ্জ করতে চাইছেন, সেজন্য 16 নম্বর কলম। এবার পরের পাতায় আসি, দেখুন 17 নম্বর ঘরটা হচ্ছে যদি আপনাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইছেন, সিসি অ্যাকাউন্ট, তার জন্য 17 নম্বর। 18 নম্বর হচ্ছে ফিক্সড ডিপোজিটে কিছু সমস্যা থাকলে, মানে আপনারা চাইছেন যে ফিক্সড ডিপোজিট যেটা আগে আপনার 5 বছর ছিল বা 3 বছর ছিল, সেই ফিক্সড ডিপোজিট টেনিওরটা চেঞ্জ। আর যদি টার্ম ডিপোজিট নতুন করে আবার ইস্যু করতে হয় তার জন্য 19 নম্বরটা। 20 নম্বরটা হচ্ছে ইন্টারেস্ট সার্টিফিকেট যদি দরকার, আপনার অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারেস্ট সার্টিফিকেট। 21 নম্বরটা বলছে পাসবুক যদি আপনার লাগে, 21 নম্বরটা, যদি পাসবুক না লাগে, যদি স্টেটমেন্ট লাগে তাহলে আপনার 21 নম্বর ঘরটা। 22 নম্বর ঘরটা হচ্ছে ডুপ্লিকেট পাসবুক, মানে আপনার পাসবুক হারিয়ে গেছে তার জন্য 22 নম্বর ঘরটা। 23 নম্বর ঘরটা হচ্ছে
নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং, যেটা এখন ইওনো ব্যাঙ্কিং এসছে, ইওনো ব্যাঙ্কিংটা অ্যাক্টিভেট করার জন্য। 24 নম্বর ঘরটা হচ্ছে এসআই, মানে আপনি লোন নিয়েছেন বা রেকারিং খুলেছেন, তার জন্য আপনার এসআইটা দরকার, স্ট্যান্ডিং, প্রতি মাসে আপনার টাইম মতো টাকা কি চলে যাবে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে, সেজন্য 24 নম্বর কলমটা। 25 নম্বরটা সেট আপ অটো সুইপ ফেসিলিটি, মানে আপনার অ্যাকাউন্টটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেটা আপনারা সেভিংস প্লাস অ্যাকাউন্টে করতে যাচ্ছেন, মানে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট পাওয়া যায়, সেটা হচ্ছে সেট আপ অটো সুইপ ফেসিলিটি। মড, আপনি কত টাকা থেকে অটো সুইপ চাইছেন। 26 নম্বরটা হচ্ছে আপনার নমিনেশান, নমিনেশান আপনি নতুন করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন, নমিনেশনের ফর্ম আছে। 27 নম্বরটা হচ্ছে নমিনি মডিফিকেশান, হচ্ছে অটল পেনশন, পিএমজেজেবিওয়াই, পিএমএসবিওয়াই, পিপিএফ, 27 নম্বর ঘরটার জন্য। 28 নম্বর হচ্ছে অটল পেনশন, আপনি অটল পেনশন করতে চাইছেন, 1000 টাকা পেনশন কি 2000 টাকা পেনশন কি 3000 টাকা পেনশন কি 4000 টাকা পেনশন কি 5000 টাকা পেনশন, অটল পেনশন। 29 নম্বর ঘরটা চেকবুক, আপনার চেকবুক আগে ফেসিলিটি ছিল না অ্যাকাউন্টে, এখন চেকবুক চাইছেন, সেই কারণে 29 নম্বর ঘরটা। 30 নম্বর ঘরটা হচ্ছে আপনি চেকবুক আপনার ছিল কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে, তার জন্য আপনার 30 নম্বর ঘরটা এখানে আপনি ফিল আপ করবেন। 31 নম্বর ঘরটা হচ্ছে চেক আপনার হারিয়ে গেছে কোনো কারণবশত, আপনি সেই চেকটাকে বন্ধ করতে চাইছেন, সেটা হচ্ছে আপনার 31 নম্বর ঘরটা, চেক বন্ধ করার জন্য। 32 নম্বর ঘরটা হচ্ছে এটিএম কার্ড, এটিএম কার্ড ইস্যু, নতুন এটিএম কার্ড ইস্যু করতে যাচ্ছেন বা আগের এটিএম কার্ডটাকে রিপ্লেস করতে চাইছেন, সেজন্য 32 নম্বর ঘরটা। নেক্সট পাতায় আসি। 33 নম্বর ঘরে আছে এটিএম কার্ড আপনি ব্লক করতে চাইছেন বা আপনি ব্লক করেছেন, আনব্লক করতে চাইছেন, 33 নম্বর ঘরটা। 34 নম্বর ঘরটা হচ্ছে অ্যাক্টিভেট ইন্টারনেট ব্যাঙ্কিং, আপনার ইন্ডিয়ান ব্যাঙ্কে কী নিতে চাইছেন সেজন্য। 35 নম্বর ঘরটা হচ্ছে রিঅ্যাক্টিভেট, আপনি ইউজার নেম ভুলে গেছেন বা লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছেন, সেজন্য 35 নম্বর ঘরটা। 36 নম্বর ঘরটা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং রাইট মডিফিকেশান, আগে আপনার শুধু ভিউ রাইট ছিল, এখন ট্রানজাকশন অ্যাড করতে যাচ্ছেন বা ফুল রাইট করতে যাচ্ছেন। 37 নম্বর ঘরটা হচ্ছে রিকোয়েস্ট টু অ্যাড বেনিফিশিয়ারি, আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে চাইছেন, আপনি অনলাইনে করতে পারছেন না, ব্যাঙ্ক আপনাকে হেল্প করবে, সেজন্য 37 নম্বর ঘরটা। 38 নম্বর ঘরটা হচ্ছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য, প্রত্যেক বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হয়, সেজন্য 38 নম্বর ঘরটা। 39 নম্বর ঘরটা হচ্ছে পেনশন স্লিপ। 40 নম্বর ঘরটা হচ্ছে প্লিজ ইস্যু ফর্ম 16, আপনার ফর্ম 60 দরকার। আর 41 নম্বর ঘরটা হচ্ছে আপনার পেনশনের আপনার পেনশন ঢোকেনি, তার জন্য কিছু সমস্যা যদি কিছু থেকে থাকে। 42 নম্বরটা হচ্ছে যদি আপনার লকার থেকে থাকে, লকারের জন্য লকার রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্ট লকার। 43 নম্বর ঘরটা হচ্ছে লকারে আপনি নমিনেশন করতে যাচ্ছেন, সে লকার নাম্বার দিয়ে নমিনেশান। 44 নম্বর ঘরটা হচ্ছে লকারটা কে কে ইউজ করবেন, সিঙ্গেল ইউজ করবেন কি জয়েন্ট হোল্ডার ইউজ করবেন। 45 নম্বর ঘরটা হচ্ছে আপনি লকার ক্লোজ করতে চাইছেন, এবং 46 নম্বর ঘরটা হচ্ছে আপনি লকারকে ব্রেক ওপেন করতে চাইছেন, বা লকারের চাবিটাবি হারিয়ে গেছে, আপনি ব্রেক করতে চাইছেন। আর এরপর আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এবং এখানে আপনি যদি ফার্স্ট সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ফার্স্ট সিগনেচার অ্যাকাউন্টের যারা সিগনেচার, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় আপনার দুজনের সিগনেচার, আর এখানে আপনাদের ব্রাঞ্চ ম্যানেজার সিগনেচার করবে, তারপর আপনি ফর্মটা জমা দেবেন। এই হচ্ছে ফর্মটার মধ্যে আমি দেখলাম যে কী কী বিষয় আছে বা কী কী বিষয় আমি পরিষেবা এই ফর্মটার মধ্যে আমি করতে পারবো স্টেট ব্যাংকের। কাস্টমার রিকোয়েস্ট ফর্মে আমাকে এই জায়গাটি অবশ্যই ফিল আপ করতে হবে, এইটুকুটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে, বাকি আমার কী সার্ভিস লাগবে তার জন্য ফর্ম ফিল আপ করবো। তাহলে এখানটা আমি লিখলাম ব্যাঙ্ক নেম, যেহেতু এসবিআই ফর্ম ফিল আপ করছি, এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শর্ট লিখে দিলাম। ব্রাঞ্চ, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমার মায়াপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমি মায়াপুর লিখলাম। এখানে ডেট, আপনি যেদিন ফর্ম ফিল আপ করছেন তার ডেট দিয়ে দেবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় শুধু ফার্স্ট অ্যাপ্লিকেশানটা লিখবেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশান এবং সেকেন্ড অ্যাপ্লিকেশান, মানে অ্যাপ্লিকেন্ট নেম, দুজন যে আছেন দুজনের নাম, প্রথমের নাম এবং দ্বিতীয়র নাম। তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশান আমার নাম লিখে দিচ্ছি, রিপন ঘোষ। আমি কিন্তু ফর্মটি ফিল আপ করছি একজনের নামে বোঝানোর জন্য, হ্যাঁ, আপনারা আপনাদের নাম লিখবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান রিপন ঘোষ। সেকেন্ড অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন্ট অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাপ্লিকেশন হোল্ডার নাম লিখে দিলেন। এবার অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের স্টেট ব্যাঙ্কে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার মনে রাখবেন, এখানে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনার মোবাইল নাম্বার, এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি,
আপনাদের যদি কিছু দরকার থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কিছু সমস্যা থাকলে ফর্ম ফিল আপের 9647010846। এটা কিন্তু সঠিক দিয়েছে, এটা কিন্তু আমার মোবাইল নাম্বার। আমার শুধু কেওআইসির সমস্যা হলে কী করব, আমি এই পার্টটা ফিল আপ করলাম, ফিল আপ করে শুধু আমার কেওআইসি দিতে হবে, বছরে একবার করে আমি কেওআইসি দিয়ে যাচ্ছি বা 2 বছর ছাড়া কেওআইসি দিয়ে যাচ্ছি, বা আমাকে ব্যাংক মেসেজ করেছে কেওআইসি আপডেটের জন্য, আমি শুধুমাত্র 1 নম্বর ঘরটা টিক মারবো, শুধুমাত্র 1 নম্বর ঘরটা টিক মারলাম। টিক মেরে আমার প্যান কার্ড থাকলে প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে টিক মারার দরকার নাই, তাহলে আমার প্যান কার্ড আছে প্যান কার্ড, আধার কার্ড থাকলে আধার কার্ড, আর এর মধ্যে যদি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড থাকে আপনারা দাগ মারবেন। আশা করছি প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড সবারই কাছেই আছে, এগুলো আমি টিক মারলাম। এবার ডকুমেন্ট নাম্বার, যে ডকুমেন্টে আপনি দিচ্ছেন এর সাথে তার নাম্বার, আপনি এখানে যে কোনো একটা ডকুমেন্ট নাম্বার, আধার হোক, প্যান হোক বা ভোটারের নাম্বার লিখে দিলেন। এবার প্লেস অফ ইস্যু হচ্ছে, যদি আপনার আধার কার্ড হয় তাহলে ইউআইডি, যদি প্যান কার্ড হয় ইনকাম ট্যাক্স, এখানে আপনাদের কিছু করার দরকার নাই, প্লেস অফ ইস্যুতে কিছু করার দরকার নেই, এগুলো ফেঁকা রেখে দেয়, একমাত্র পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এইসবের ক্ষেত্রে করবেন, আর না হলে আপনাদের কিছু করার দরকার নেই। এরপর আপনারা কোথায় যাবেন, আর কিচ্ছু করার দরকার নেই, বাকি ফর্মটা খালি রেখে দেবেন। এবার পাতাটা উল্টাবেন, ঠিক এইখানটাতে 3 নম্বর পাতা যে আছে, 3 নম্বর পাতা দেখুন, এই জায়গাটাতে আপনার সিগনেচার, ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার দুজনের সিগনেচার করে আপনি অফিসে জমা দেবেন। এর সঙ্গে কেওআইসি আপডেটের জন্য ডকুমেন্ট লাগবে আধার, ভোটার, প্যান। যদি আপনার প্যান কার্ড না থাকে আপনি আধার কার্ড, ভোটার কার্ড দিলেও হবে। যদি আপনার ভোটার কার্ড না থাকে আধার, প্যান দিলেও চলবে। যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আপনি প্যান, ভোটার দিলেও চলবে। তাহলে আপনার ব্যাংক কেওআইসি আপডেট করে দেবে। অরিজিনালটা নিয়ে যাবেন অবশ্যই, আপনাকে অফিসার ভেরিফাই করে নেবেন, এর জন্য লাগবে। এটা হচ্ছে আপনার কেওআইসির জন্য ফর্ম ফিল আপ দেখিয়ে দিলাম, এই প্রসেস, আর কিচ্ছু নেই। কাস্টমার রিকোয়েস্ট ফর্মে আমাকে এই জায়গাটি অবশ্যই ফিল আপ করতে হবে, এইটুকুটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। বাকি আমার কী সার্ভিস লাগবে তার জন্য ফর্ম ফিল আপ করবো। তাহলে এখানটা আমি লিখলাম ব্যাঙ্ক নেম, যেহেতু এসবিআই ফর্ম ফিল আপ করছি, এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শর্টে লিখে দিলাম। ব্রাঞ্চ, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমার মায়াপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমি মায়াপুর লিখলাম। এখানে ডেট, আপনি যেদিন ফর্ম ফিল আপ করছেন তার ডেট দিয়ে দেবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় শুধু ফার্স্ট অ্যাপ্লিকেশানটা লিখবেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশান এবং সেকেন্ড অ্যাপ্লিকেশান, মানে অ্যাপ্লিকেন্ট নেম, দুজন যে আছেন দুজনের নাম, প্রথমের নাম এবং দ্বিতীয়র নাম। তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশান আমার নাম লিখে দিচ্ছি, রিপন ঘোষ। আমি কিন্তু ফর্মটি ফিল আপ করছি একজনের নামে বোঝানোর জন্য, হ্যাঁ, আপনারা আপনাদের নাম লিখবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান রিপন ঘোষ। সেকেন্ড অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন্ট অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাপ্লিকেশন হোল্ডার নাম লিখে দিলেন। এবার অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের স্টেট ব্যাঙ্কে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার হয় মনে রাখবেন, এখানে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনার মোবাইল নাম্বার, এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কিছু দরকার থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কিছু সমস্যা থাকলে ফর্ম ফিল আপের 9647010846। এটা কিন্তু সঠিক দিয়েছে, এটা কিন্তু আমার মোবাইল নাম্বার। যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ করার দরকার থাকে তাহলে আপনি ফার্স্ট পার্টটা ফিল আপ করেছেন, নাম, অ্যাকাউন্ট নাম্বার, ডেট। এবার 2 নম্বর ঘরটায় টিক মারবেন অ্যাড্রেস চেঞ্জ। এবার আপনি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছেন না বোধ না করসপন্ডিং অ্যাড্রেস, তাহলে যদি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে চান পার্মানেন্ট অ্যাড্রেস। এবার কি দেবেন, এখানে হচ্ছে আপনার পুরানো ঠিকানাটা দিয়ে দিলেন, না দিলেও হবে। নতুন জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দুজনের অ্যাড্রেস দিতে পারেন, বা এখানে অ্যাড্রেস 1-এ আপনি ভিলেজ লিখে দিলেন, ভিলেজ হচ্ছে জয়রামপুর, গ্রামের নাম লিখে দিলাম। পোস্ট ডিহিবাইরা, পুলিশ স্টেশন আরামবাগ। অবশ্যই পিন নাম্বারটা লিখে দেবেন 712 413, ছোটো ছোটো করে লিখে দেবেন 712 413। ব্যাস,
আর অ্যাড্রেস চেঞ্জের জন্য আর কিছু করতে হবে না, শুধু আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করছেন সেইগুলো টিক মেরে দেবেন। আপনি অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে প্যান কার্ড দিলেন, এর সাথে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ভোটার কার্ড আছে ভোটার কার্ড দিতে পারেন, বাচ্চাদের ভোটার কার্ড নেই তারা শুধু আধার কার্ড দেবে, ব্যাস। এটা হচ্ছে আপনার অ্যাড্রেস চেঞ্জ, আপনার এটুকুই ফিল আপ। এর জায়গাটা হচ্ছে 3 নম্বর যে পাতা আছে এই জায়গাটায় আপনি সই করবেন সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বা বাচ্চার অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে গার্জেন সই করবে, এখানে বাচ্চা সই করবে। জয়েন্ট অ্যাকাউন্ট ক্ষেত্রেও তাই, যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট, রিপন ঘোষ সিঙ্গেল অ্যাকাউন্ট, এখানটায় সই হবে রিপন ঘোষ, ব্যাস।